আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে আমাদের জেনারেল পেপারের যে প্রথম ইউনিট টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডের একটা গুরুত্বপূর্ণ পার্ট ইভালুয়েশন সিস্টেম। এই ইভালুয়েশন সিস্টেমসের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। এলিমেন্টস এবং টাইপস অফ ইভালুয়েশন এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যান্সার অ্যানালাইসিস করব, মানে পিআই পিওয়াই কিউ অ্যানালাইসিস করব, সবাই মিলে অ্যান্সার দেবে, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে কনসেপ্ট অফ ইভালুয়েশন বা মূল্যায়ন ব্যবস্থা বলতে কি বুঝি বা মূল্যায়ন বলতে কি বুঝি, সেখানে আমরা দেখবো যে ইভালুয়েশন বলতে কি বুঝি, তার বৈশিষ্ট্য কি, অবজেক্টিভস কি, ইভালুয়েশন কত ধরনের হয়, কিভাবে ইভালুয়েশন করা হয়, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত চলে যাও যে ইন্ট্রোডাকশন টু ইভালুয়েশন, অর্থাৎ ইভালুয়েশন বলতে কি বুঝি। আমরা সবাই পড়াশোনা করছি, তো একদম সেই ছোট থেকে এখন মাস্টার ডিগ্রি করেছি, বিএ এমএড করে এখানে এসছি। এই সমগ্র প্রসেসে আমাদের সঙ্গে মানে পড়াশোনার সঙ্গে পরীক্ষা ব্যবস্থা বা ইভালুয়েশন এই টার্মটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। অর্থাৎ আমরা পরীক্ষা মানে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা সবাই জানি যে ইভালুয়েশন মানে কি, এই যে অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে, সেমিস্টার পরীক্ষা হচ্ছে, স্কুলে মক টেস্ট হচ্ছে, হ্যাঁ, বা বা কোনো টেস্ট দিচ্ছি, ইন্টারভিউ হচ্ছে, এগুলোই হচ্ছে ইভালুয়েশন। তো বেসিক্যালি এই ইভালুয়েশনের কনসেপ্টটা কিন্তু এতটাও সহজ নয়। শিক্ষা ক্ষেত্রে বা জেনারেল পেপারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আমরা এই ইভালুয়েশন বা মূল্যায়ন এর বিভিন্ন রকম টার্ম ইউজ করি। যেরকম আমরা বলছি পরীক্ষা হচ্ছে, আমরা বলছি অ্যাসেসমেন্ট হচ্ছে, আমরা বলছি টেস্ট হচ্ছে, আমরা বলছি এক্সাম হচ্ছে। তো এই যে টেস্ট, এক্সাম, ইভালুয়েশন, মেজারমেন্ট এগুলো কিন্তু এক নয়। অর্থাৎ টেস্টের থেকে সঙ্গে এক্সামিনেশন বা পরীক্ষার কিন্তু ডিফারেন্স আছে। এক্সামিনেশনের সঙ্গে মেজারমেন্টের ডিফারেন্স আছে। মেজারমেন্টের সঙ্গে অ্যাসেসমেন্টের ডিফারেন্স আছে। এই যে তোমরা সেমিস্টার অ্যাসেসমেন্ট করো, সেমিস্টারের পরীক্ষাগুলো দাও এবং অ্যাসেসমেন্টের সঙ্গে ইভালুয়েশনেরও কিন্তু পার্থক্য আছে। তো বেসিক্যালি আমরা সেইসব বিষয়ে আজকে যাচ্ছি না। আমরা জাস্ট ইভালুয়েশন বিষয়টা সম্পর্কে আলোচনা করব এবং এখানেই থাকবো। সেই ডিফারেন্সগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? তো ইভালুয়েশন বা মূল্যায়ন হচ্ছে আমাদের টিচিং লার্নিং এর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি সাধারণভাবে এই মূল্যায়ন বা ইভালুয়েশন বলতে কি বোঝায় বলতো? তুমি সারা বছর পরীক্ষা দিলে, ধরো মাস্টার ডিগ্রিতে তোমার ইভালুয়েশন হবে। সারা বছর ধরে পড়াশোনা করলে মাস্টার ডিগ্রিতে, সারা বছর পড়াশোনা করার পর তুমি একটা ফাইনাল এক্সাম দিলে, যেটাকে আমরা সেমিস্টার বলছি বা অ্যানুয়ালি বলছি, অ্যানুয়াল এক্সামিনেশন, সেরকম একটা পরীক্ষা দিলে। পরীক্ষা দেওয়ার পর তোমাকে যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছো তার উপর একটা কোন সাবজেক্টে কত পেয়েছো, তোমরা টোটাল কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এরকম বেস করে তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করা হয় যে তুমি মাধ্যমিকে স্টার পেয়েছো, লেটার মার্ক পেয়েছো, উচ্চ মাধ্যমিকে লেটার মার্ক পেয়েছো। তো এই যে প্রসেসটা, এই যে তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো, তুমি লেটার পেয়েছো। যদি আমরা একটা কাউকে সার্টিফিকেট দিই যে মাধ্যমিকে স্টার মার্ক পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, তার মানে কি বোঝায় বলো তো? তাকে আমরা বলতে পারি যে সে পড়াশোনায় খুব ভালো। অর্থাৎ আমরা ইভালুয়েশন করি জাজমেন্ট করার জন্য। কেউ ধরো দেখা গেল যে 45% পেয়েছে মাধ্যমিকে। তাহলে আমি কি বলব? কি জাজ করব? যে সে পরীক্ষায় কিন্তু মানে পড়াশোনায় ভালো নয়। কেউ স্টার মার্ক যে পেয়েছে তাকে বলব ভালো পড়াশোনায়। তো বেসিক্যালি ইভালুয়েশন এর ব্যাপারটা এখানেই যুক্ত আছে যে ইভালুয়েশন সবসময় কি করে বলতো? জাজমেন্ট অফ দ্য ভ্যালু, অর্থাৎ তোমাকে মূল্যায়ন করে, তোমাকে ডিগ্রি দেয়, তোমাকে জাজমেন্ট করে। তো ইভালুয়েশন দেখো এখানে বলা হচ্ছে ইভালুয়েশন ইট ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ অ্যাসেসিং স্টুডেন্ট গ্রোথ অ্যান্ড চেঞ্জ ডিউ টু এডুকেশনাল এক্সপিরিয়েন্স। সাধারণ অর্থে আমরা ইভালুয়েশন বলতে কি বুঝি? একটা সিস্টেমেটিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমরা স্টুডেন্ট কতটা গ্রোথ হয়েছে, মানে স্টুডেন্টের কতটা গ্রোথ হয়েছে, বৃদ্ধি হয়েছে মানে এই সেন্সে তার হাইট কত বেড়ে গেছে এটা নয়। সে যে পড়াশোনা করতে এসেছিল, তার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, শিক্ষাগত অভিজ্ঞতাটা কতটা বেড়েছে, কি পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য ইভালুয়েশন করা। ধরো তুমি এমএ তে ভর্তি হলে, এমএ তে ভর্তি হয়েছো মানে তুমি কিন্তু আগে থেকে এমএ জানতে না, এমএ এর বিষয়গুলো কি আছে সেগুলো কিন্তু জানতে না। তুমি ২ বছর ধরে পড়লে। এই যে ২ বছর ধরে তুমি পড়ে কি শিখেছো? তোমার যে এডুকেশনাল এক্সপেরিয়েন্স গুলো কতটা গ্রোথ হয়েছে, কতটা তুমি চেঞ্জ হয়েছে, মানে আগে যেগুলো জানতে সেটা কত তার থেকে এখন বেটার জানো বা বেশ জানো। সেইগুলোকে ইভালুয়েশন করা। অর্থাৎ ইভালুয়েশন আমরা কাকে করি? পরিমাপ কাকে করি সিস্টেমেটিক ভাবে? কাকে মূল্যায়ন করি? স্টুডেন্ট কি শিক্ষামূলক কি অভিজ্ঞতা লাভ করেছে সেইটাকে কিন্তু আমরা ইভালুয়েশন করি, মূল্যায়ন করি। এইটাকে যাচাই করার জন্য আমরা কিন্তু ইভালুয়েশন সিস্টেম বা মূল্যায়নটা করি। তো গুডল্যান্ড অ্যান্ড লিন ইনি কি বলছেন?
Evaluation is a systematic process of collecting, analyzing, and interpreting information to determine the context to which pupils are achieve instructional objectives. এইখানটায় দেখো এই ডেফিনেশনের মধ্যে দিয়ে ইভালুয়েশনের সমগ্র কনসেপ্ট তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ইভালুয়েশন প্রথম তাহলে আমরা কি বুঝলাম যে ইভালুয়েশন হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। সিস্টেমেটিক প্রসেস কিসের? অফ কালেক্টিং। কালেক্টিং মানে কি? কালেক্টিং মানে তুমি কতটা শিখেছো সেইটা কালেক্ট করবে। মানে পরীক্ষায় দেখবে তোমার একটা প্রশ্নপত্র থাকে। প্রশ্নপত্রে প্রশ্ন থাকে, ধরো ২০টা প্রশ্ন থাকলো। হ্যাঁ, ধরো সেমিস্টার পরীক্ষাগুলো দেখবে ১০টা ১০ নম্বরের প্রশ্ন, ১ নম্বরের প্রশ্ন, ৫টা ৫ নম্বরের প্রশ্ন, আর ৫টা ধরো ১০ নম্বরের প্রশ্ন, এরকম করে ধরো যাই হোক। এরকম করে তো ১০টা কোয়েশ্চেন থাকলো। এই ১০টা প্রশ্নের তুমি উত্তর দিচ্ছ। এই উত্তর দিচ্ছ মানে তুমি কি জানো সেটা বলে দিচ্ছ। তো সেইটা যখন বলে দেওয়া হচ্ছে, এইটা বেসিক্যালি কি বলতো? সেইটা এই যে তুমি প্রশ্নপত্রে উত্তর লিখছো বা পরীক্ষার খাতায় উত্তর লিখছো, এখান থেকে আমি কালেক্ট করছি। কি কালেক্ট করছি? তুমি কতটা শিখেছো, কতটা জেনেছো সেইটা তুমি উত্তরপত্রে লিখছো। সেইটা কিন্তু আমি কালেক্ট করছি। কালেক্ট করার পর টিচার হিসেবে কি করে? টিচার সেটাকে এনালাইসিস করে। হ্যাঁ, যে পড়ে যে তুমি প্রশ্নের উত্তরটা কি লিখেছো, কতগুলো ঠিক লিখেছো, কতগুলো ভুল লিখেছো, এগুলোকে এনালাইসিস করে। এনালাইসিস করার পর ইন্টারপ্রিটেশন করে যে একে ১০ এ এখানে কত দেব? ১০ এ একে ৯ দিই, এ খুব ভালো লিখছে। একে ১০ এ ৫ দিই, এ ভালো লিখে নি। এবারে যে গটে লিখেছে। এইভাবে তোমাকে নাম্বার দেওয়া হয়। তারপরে ইন্টারপ্রিটেশন করা হয় ইনফরমেশন গুলোকে। তারপরে নির্ধারণ করা হয় যে তুমি কতটা শিখতে পেরেছো। অর্থাৎ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কি জানো? ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস হচ্ছে আমরা যখন পড়ি না, তার যে সিলেবাস থাকে। তো সিলেবাসটার প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে লেখা থাকে দেখবে যে এই চ্যাপ্টারটা পড়ে তুমি এই বিষয়গুলো জানতে পারবে। তো ধর আজকে আমাদের যদি আজকের ক্লাসের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস হয়, আমাদের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কি বলতো? যে ইভালুয়েশনের কনসেপ্ট জানবে, ইভালুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস এগুলো জানবে, টাইপস গুলো জানবে। এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। তো এরপরে আমি যখন তোমাদের প্রশ্ন অ্যান্সার করাবো, তখন কিন্তু তোমার ইভালুয়েশন হবে। ওই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভটা বা আমার যে পড়ানোর উদ্দেশ্য, যে সিলেবাস, যে কারিকুলাম, যে পাঠ্যক্রম, এটা কতটা তুমি অ্যাচিভ করতে পেরেছো, এইটাকে বোঝার জন্য ইভালুয়েশন করি। তো ইভালুয়েশনে তো আরো কিছু স্টেপ থাকছে। ১ম এ হচ্ছে ডেটা কালেকশন করতে হয়। মানে তথ্য সংগ্রহ করতে হয় যে পরীক্ষায় যখন লিখছো সেটাই হচ্ছে তোমার ডেটা, ইনফরমেশন। তারপরে সেটাকে এনালাইজ করে ইন্টারপ্রিটেশন করে তোমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়। এভাবেই ইভালুয়েশন প্রসেসটা চলে। বি কি বলছে দেখো? বিবি, evaluation is a systematic collection and interpretation of evidence leading as a part of the process to judgment of value with view of action। অর্থাৎ ইভালুয়েশন হচ্ছে কি? এখানেও বলা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস যেখানে ডেটা কালেকশন করা হয়, ইন্টারপ্রিটেশন করা হয়। মানে এভিডেন্স যা কিছু লিখেছো সেগুলোকে কালেকশন করা হয়, ইন্টারপ্রিটেশন করা হয় এবং তার উপর বেস করে তোমার পরীক্ষার খাতার যে প্রশ্ন, পরীক্ষার খাতায় যে উত্তরগুলো দিয়েছো তার উপর বেস করে তোমার ভ্যালু জাজমেন্ট করা হয়। অর্থাৎ তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, কিরকম স্টুডেন্ট সেটা জাজমেন্ট করা হয়। ঠিক আছে? এইটা হচ্ছে ইভালুয়েশনের জেনারেল কনসেপ্ট। তো ইভালুয়েশনের যে ডেফিনিশনটা পড়লাম সেখান থেকেই ইভালুয়েশনের কতগুলো বৈশিষ্ট্য তোমরা জানতে পেরে গেছো। যে ইভালুয়েশন একটা মানে সিস্টেমেটিক প্রসেস। তো আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেখে রাখো, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো ইভালুয়েশন বা মূল্যায়নের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সিস্টেমেটিক প্রসেস। ঠিক আছে? তো প্রথমে আমি খাতা দেখে নেব, তারপরে পরীক্ষায় প্রশ্নপত্র তোমাকে দেবো, এরকম হয় না। আগে প্রশ্নপত্র দিতে হবে, তুমি অ্যান্সার লিখবে, তারপরে আমি সেটাকে চেক করব, ইন্টারপ্রিটেশন করব, তার উপর বেস করে আমি তোকে নাম্বার দেবো। সেই নাম্বারগুলো একত্রিত হয়ে তোমাকে সার্টিফিকেট প্রদান করা হবে। তো বেসিক্যালি এটা কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেস। স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার এবং প্ল্যান্ড ম্যানারে এটা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ইভালুয়েশন কিন্তু বর্তমানে কন্টিনিউয়াস প্রসেস বলা হয় ইভালুয়েশনকে। অর্থাৎ ইভালুয়েশন কিন্তু আমরা এখন শিক্ষাকে কি বলছি? আমরা জীবনব্যাপী শিখছি। তারা জীবন ধরে শিখছি। ধরো ডিগ্রি লাভ করলাম, স্কুল থেকে প্রথাগত শিক্ষা লাভ করছি, কলেজ ইউনিভার্সিটি থেকে প্রথাগত শিক্ষা লাভ করছি। এর বাইরেও কিন্তু আমরা পরিবেশ থেকে, বন্ধু-বান্ধবদের কাছ থেকে, Facebook, YouTube থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাই। তো শিক্ষা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং প্রসেসটাকে এখন জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। তো সেক্ষেত্রে একই তাহলে যেখানে লার্নিং তুমি জীবনব্যাপী শিখছো, তাহলে মূল্যায়নও কিন্তু, ইভালুয়েশনও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এটা কখনো এন্ড হয় মানে শেষ হয় না। হ্যাঁ, ইভালুয়েশন থাকে এবং ইভালুয়েশন হচ্ছে একটা কম্প্রিহেনসিভ প্রসেস। কম্প্রিহেনসিভ মানে এখানে সামগ্রিকতা থাকে। সামগ্রিকতা থাকে। অর্থাৎ এখানে ইভালুয়েশন মানে এমন নয় আমি যে তোমার ক্লাসে টেস্ট করছি, পরীক্ষা নিচ্ছি, এখানে আমি তোমার কি দেখছি? তোমার নলেজটা শুধু পরিমাপ করছি। তুমি কতটা জানো সেইটা পরিমাপ করছি। তুমি কতটা মুখস্থ করতে পারো
পরীক্ষার খাতায় লিখতে পারো, সেটাই পরিমাপ করছি। কিন্তু বেসিক্যালি ইভ্যালুয়েশন হচ্ছে একটা ব্রড কনসেপ্ট, যেখানে আমরা তোমার শুধু নলেজ দেখবো না, তোমার স্কিল কতটা ডেভেলপমেন্ট হয়েছে, তোমার দক্ষতা কতটা ডেভেলপ হয়েছে, তোমার শিক্ষাটা, তোমার মানসিকতা কতটা ইমপ্রুভমেন্ট করেছে, তোমার আচরণের উপর কতটা প্রভাব ফেলেছে, সব বিষয়টা কিন্তু দেখা হয়। এই জন্য বর্তমানে মানে ইভ্যালুয়েশন সিস্টেমের মানে ইভ্যালুয়েশন সিস্টেমের বিপুল পরিবর্তন করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। এখন সেমিস্টার সিস্টেম আনা হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট মানে ধরো শুধু নলেজ নয়, তোমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তোমাকে প্রজেক্ট দেওয়া হচ্ছে, মানে তোমার স্কিলটাকে পরিমাপ করার জন্য। ইন্টারভিউ করা হচ্ছে, তোমাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ওরাল টেস্ট নেওয়া হচ্ছে। সেখানে কি করা হয় বলতো, তোমার বিহেভিয়ার চেক করা হয়, পার্সোনালিটি চেক করা হয়। তো এইভাবে কম্প্রিহেনসিভ প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ইভালুয়েশন হয়, এবং ইভালুয়েশনের একটা অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? যে ধরো আমি এমএ তে যদি ইভালুয়েশন করি, তাহলে এমএ তে তুমি ২ বছরে কি শিখেছো সেটা যাচাই করাই হচ্ছে আমার ইভালুয়েশনের উদ্দেশ্য। অর্থাৎ তোমার লার্নিং গোল, লার্নিং অবজেক্টিভসটাকে কিন্তু এরা ফোকাস করেই ইভালুয়েশন করে। এইজন্য আগে দেখবে একটা মানে বলে দিই তোমাদের, আগে দেখবে বলা হতো যে পরীক্ষা যে বানান ভুল করলে নাম্বার কাটা যাবে। তারপরে নিয়ম এলো দেখো, বানান ভুল করলে নাম্বার কাটা যাবে না। এরকম একটা নিয়ম এসেছিল না? তখন তোমাদের স্বাভাবিক এইটা যদি তোমাকে বলি যে এটা ভালো না খারাপ, তুমি কি বলবে? তুমি বলবে তো এটা খারাপ। কেউ ভিডিও অন করে রেখেছে, অফ করে দিও একটু। বলবে তো, সাধারণভাবে খারাপ বলবে তো। কিন্তু বেসিক্যালি এইটা হচ্ছে অবজেক্টিভ ফোকাস। আমার আমার লক্ষ্য ছিল, আমার অবজেক্টিভস হচ্ছে তুমি কি শিখেছো সেটা লিখবে। এখানে আমি বানান চেক করা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু বানান চেক করার ফলে ধরো সে স্টুডেন্টরা ঠিকই লিখেছে, কনসেপ্টটা ঠিক লিখেছে, কিন্তু বানান ভুল। নাম্বার কেটে দিলাম। যদি তার মৌখিক পরীক্ষা হতো সেখানে আমি তার নাম্বার কাটতে পারতাম? পারতাম কি? ধরো সেই প্রশ্নটা যেটা খাতায় না লিখে তাকে আমি মুখে বলতে বললাম, তখন আমি তার নাম্বার কাটতে পারতাম? পারতাম না কিন্তু। পারতাম না কিন্তু। তাহলে আমি আমি পরিমাপ কি করতে চাইছি যে শিক্ষার্থীটা কতটা শিখেছে, কি শিখেছে সেটা জানবো। যদি আমার মানে মেজারমেন্টের উদ্দেশ্য হয় ইভালুয়েশন এর হ্যান্ডরাইটিং চেক করা, স্পেলিং চেক করা, তাহলে ঠিক আছে। কিন্তু যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে সে সারা বছর কি শিখেছে সেখানে দেখবো, সেটা দেখবো, সেখানে কিন্তু স্পেলিংটা গুরুত্বপূর্ণ নয়। মানে নাম্বার কাটা যাবে না। এমন নয় বলছে স্পেলিং ভুল করা ভালো, এটা বলছে না, যে স্পেলিং ভুল করতেই পারো সেটা বলছে না। কিন্তু এর বেসিসে নাম্বার কাটা যাবে। এই বিষয়টা বলতে চাইছি। তার মানে এমন নয় যে স্পেলিংটাকে স্পেলিং ভুল করো এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে, এটা নয়। বেসিক্যালি অবজেক্টিভ ফোকাস করতে চাইছে ইভালুয়েশনকে, সায়েন্টিফিক করতে চাইছে, সিস্টেমেটিক করতে চাইছে। ঠিক আছে? ইভালুয়েশনের বিভিন্ন মেথড আছে, যেরকম টেস্ট আছে, টেকনিকস আছে, অবজারভেশন, ফিডব্যাক মেকানিজম এগুলো থাকে। আর ইভালুয়েশন আরেকটা কাজ করে। ইভালুয়েশন কি করে বলো তো? তুমি কতটা জানো, কতটা শিখেছো সেইটা শুধু মূল্যায়ন করে না। তার সঙ্গে প্রবলেম আইডেন্টিফিকেশন করে। অর্থাৎ তোমার কোন জায়গায় প্রবলেম আছে, কোথায় তোমার উইকনেস কোথায়? কোন জায়গাগুলো, কোন এরিয়াতে তুমি পিছিয়ে আছো সেটাও কিন্তু আইডেন্টিফাই করে ইভালুয়েশন। যেখানে টাইপস অফ ইভালুয়েশন এ দেখবো। এবং ইভালুয়েশন সবসময় গ্রোথ ওরিয়েন্টেড হয়। এবং ইভালুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। এইটাই কিন্তু খুব মানে ইভালুয়েশনের মূল বৈশিষ্ট্য, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। রিলায়েবিলিটি মানে কি? একটা স্টুডেন্টকে একবার ১০০ নাম্বারের পরীক্ষা দিলে, সে দেখা গেল ৯০ পেয়েছে। আবার সেই পরীক্ষাটায় পরের দিন তাকে দিলে, সে দেখা গেল ১০ পেয়েছে। তুমি কোন রেজাল্টটাকে বিশ্বাস করবে? কোনটার উপর বিশ্বাস করবে? যে কোনটা সঠিক রেজাল্ট স্যার তার? তোমার কি মনে হবে না যে ৯০ টা নিশ্চয়ই তাহলে কারোর একটা দেখে লিখে নিয়েছিল ওই সময়, বা টুকলি করেছিল? এরকম মনে হবে না? তো রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা মানে হচ্ছে আমরা বারবার টেস্ট করে যদি একই রেজাল্ট পাই, তখন সেটাকে আমরা রিলায়েবল বা বিশ্বাসযোগ্য বলব। ধরো ১ম বার টেস্ট করলাম ১০০ ৯০ পেয়েছে। ২ দিন পর আবার টেস্ট করলাম, সেখানেও দেখা গেল ৯০ পেয়েছে। ৩ দিন পর আবার টেস্ট করলাম, সেখানেও দেখা গেল ৯০ পেয়েছে। তো তখন আমি বলব না, হ্যাঁ, একে বিশ্বাসযোগ্য, এ ভালো স্টুডেন্ট। একবার পরীক্ষায় ভুল করে বেশি নাম্বার পেয়ে গেছে, তাকে আমি ভালো ছিল বলব না কিন্তু। ইভালুয়েশন আর রিলায়েবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভ্যালিডিটিটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিডিটি মানে এই যেটা আমি বললাম, ধরো আমার মূল উদ্দেশ্য ছিল তোমার নলেজটাকে মেজার করা। মানে কতটা শিখেছো সাবজেক্টে সেইটা জানা। সেইটা না জেনে আমি তোমার হাতের লেখা চেক করছি। তাহলে কি আমার ভ্যালিড হচ্ছে? সেই টেস্টটা কি ভ্যালিড হচ্ছে? ভ্যালিড নয়। ভ্যালিডিটি কাকে বলে? যে যেইটা আমি চেক করতে চাইছি সেইটা যথার্থভাবে পরিমাপ করতে চাইছি কিনা, পারছি কিনা। আমি ধরো যোগ বিয়োগ জানো কিনা সেটা আমি চেক করতে চাইছি। এই প্রশ্নপত্রে আমি গুণ ভাগ দিয়ে দিলাম। তাহলে আমার প্রশ্নপত্রটা কি ভ্যালিড হলো?
প্রশ্নটা কি যথাযথ হলো? হলো না কিন্তু। আমার ভ্যালিডিটি মানে হচ্ছে যে আমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের মধ্যেই যেন থাকে বিষয়টা। এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রায়র নলেজ, অতীত অভিজ্ঞতা, প্রি অ্যাসেসমেন্ট খুব জরুরি। মানে ইভালুয়েশনের শুরুতে যেরকম ধরো আমাদের ফাইনাল পরীক্ষার আগে, ফাইনাল সেমেস্টারের আগে বিভিন্ন রকম প্রি অ্যাসেসমেন্ট করা হয়। দেখবে এই একটা ক্লাস টেস্ট নেওয়া হলো, কলেজের নরমাল কলেজ থেকে টেস্ট নেওয়া হলো, এইভাবে বিষয়গুলো থাকে। এবং বেসিক্যালি ইভালুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ডাইনামিক এবং ফ্লেক্সিবল। অর্থাৎ ইভালুয়েশন ফ্লেক্সিবল হবে, একটু নমনীয় হবে। একদম যে মানে দেখবে ইভালুয়েশনে বিভিন্ন রকম প্রশ্ন অপশন থাকে যে হয় এই প্রশ্নটার অ্যান্সার দাও, নইলে এই প্রশ্নটা, এটা অথবা এটার অ্যান্সার দাও। এই যে বিষয়গুলো থাকে কেন বলতো? তোমাকে একটু ফ্লেক্সিবল করা হচ্ছে যে তুমি যাতে আরেকটু ফ্লেক্সিবল ভাবে দিতে পারো। রিয়ালিস্টিক এবং অবজেক্টিভ এই বিষয়গুলো থাকে। ঠিক আছে? এবং এই ইভালুয়েশনের কতগুলো নীতি থাকে। এই বৈশিষ্ট্যের উপর বেস করে কতগুলো ইভালুয়েশন নীতি থাকে, প্রিন্সিপালস অফ ইভালুয়েশন যাকে বলি, যেগুলো থেকে প্রশ্ন আসে। তো প্রথমত হচ্ছে দেখো প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি। অর্থাৎ ইভালুয়েশন এখন আমি কি বললাম, যেটা আলোচনা করলাম এক্ষুনি, যে কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়ত ইভালুয়েশন হচ্ছে। তুমি ক্লাস টেস্ট দিচ্ছ, মান্থলি এক্সাম দিচ্ছ, হ্যাঁ, ৩ মাসে একবার এক্সাম দিচ্ছ, সেমিস্টার এক্সাম দিচ্ছ, অ্যানুয়াল এক্সাম দিচ্ছ। তো এইভাবে ইভালুয়েশন কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এবং প্রিন্সিপাল অফ কম্প্রিহেনসিভনেস, মানে আমি যেটা বললাম যে শুধু ইভালুয়েশন মানে তোমার শুধু সাবজেক্ট নলেজ চেক করবে এমনটা নয়। তোমার কতটা স্কিল ডেভেলপ হচ্ছে, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট কিরকম হয়েছে, তোমার পার্সোনালিটি কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ তোমার সামগ্রিক দিক কিন্তু পরিমাপ করবে। এবং প্রিন্সিপালস অফ অবজেক্টিভ, এই যে এখন কম্পিটিটিভ পরীক্ষাগুলোয় সব এমসিকিউ প্রশ্ন কেন দেয় জানো তো? কারণ এর মধ্যে অবজেক্টিভিটি থাকে, নৈর্ব্যক্তিকতা থাকে। 10 নম্বরে যদি লং কোশ্চেন দিতাম, একজন ধরো আমার পছন্দের কেউ স্টুডেন্ট, আমি কি করলাম, তাকে 10 এ 10 দিয়ে দিলাম। আবার দেখা গেল আমি যাকে 10 এ 10 দিলাম, অন্য টিচার তাকে সেই 10 এ 5 দিল। আরেকজন টিচার তাকে 10 এ 2 দিল। তাহলে শিক্ষক যার কাছে, একজনের কাছে কি বলা হচ্ছে যে এটাই বেস্ট, আমি 10 এ 10 দিয়ে দিয়েছি। অন্যজন বলছে না এটা বেস্ট নয়, মিডিয়াম। আরেকজন বলছে খুব খারাপ। অর্থাৎ এই লং কোশ্চেনের অসুবিধা হচ্ছে একই প্রশ্নের জন্য একজন টিচার যদি 5 দেয়, অন্যজন টিচার সেটাতে 7 ও দিতে পারে, 8 ও দিতে পারে। তো এইভাবে আমরা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। এইজন্য অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হয়। হয় ঠিক নইলে ভুল, এর মাঝামাঝি কিছু নয়। ঠিক হলে 1 দেবে, ভুল হলে 0 দেবে। এই অবজেক্টিভ কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন এগুলো এইজন্য এত বাড়ানো হয়। কারণ এই আমাদের ইভালুয়েশনকে অবজেক্টিভ করার জন্য, নৈর্ব্যক্তিকভাবে করার জন্য, যে ব্যক্তিভেদে আলাদা, আলাদা হবে। এমন নয় আমি এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন ঠিক করেছে তাকে আমি 0 দিতে পারবো? 0 দিতে পারবো না। কিন্তু একটা 10 নম্বরের লং কোয়েশ্চেন লিখেছে সেখানে কিন্তু আমি তাকে 0 দিয়ে দিতে পারবো। তো বেসিক্যালি ঠিক করলে 0 1 দেব, ভুল করলে 0 দেব। এমসিকিউতে অবজেক্টিভ এটা তুমিও দেবে, কিন্তু ঠিক করলে 1, ভুল করলে 0। এটা সবাই দেবে। অর্থাৎ ব্যক্তিভেদে পার্থক্য হচ্ছে না। এই প্রিন্সিপালটা মেনে কিন্তু চলে। এবং প্রিন্সিপাল অফ লার্নিং এক্সপেরিয়েন্স। লার্নিং এক্সপেরিয়েন্স মানে এই যে উম যখন ইভালুয়েশনের প্রশ্নপত্র সেট করা হয় বা কোয়েশ্চেনার সেট করা হয়, দেখবে সিলেবাসের সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। এই যে সব জায়গা থেকে প্রশ্ন আসে। তো বেসিক্যালি তোমার লার্নিং এক্সপেরিয়েন্স এর মধ্যেই বা সিলেবাসের মধ্যেই সব জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। প্রিন্সিপাল অফ ব্রডনেস এটাও তাই। এবং প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টারনেস, বর্তমানে আমরা শিক্ষাকে কি বলছি? শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থী এখানেই মূল। তো বেসিক্যালি এই প্রশ্নপত্র বা ইভালুয়েশন যখন শিক্ষার্থীর করা হবে, তখন কিন্তু এই চাইল্ড সেন্টারনেস নীতিগুলোকে কিন্তু এপ্লাই করতে হবে। এবং প্রিন্সিপালস অফ অ্যাপ্লিকেশন, আমি এমন একটা প্রশ্নপত্র তৈরি করলাম, আমি এমন একটা ইভালুয়েশন সেট করলাম যেটা বাস্তবে প্রয়োগ করা যাবে না। তাহলে সেই ইভালুয়েশনটা আমার যত ভালোই হোক না কেন, তার কোনো গুরুত্ব থাকবে না। অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাপ্লিকেশন মানে এমন ইভালুয়েশন প্রসেস তৈরি করতে হবে যেটা আমরা এপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখ, এরপরে হচ্ছে অবজেক্টিভ অফ ইভালুয়েশন। আসলে বিষয়গুলো বোঝা যাচ্ছে তো? মানে বুঝতে পারছো তো? সমস্যা হলে বলবে, ঠিক আছে? এরপরে দেখো ইভালুয়েশন কাজ করা হয়। ইভালুয়েশন একটা অবজেক্ট থাকে। প্রথম উদ্দেশ্য কি আমরা জানলাম যে ইভালুয়েশন করা হয়, কতটা তুমি পড়েছো, সারা বছর ধরে যা পড়লে সেখান থেকে কি শিখলে সেটা যাচাই করার জন্য আমরা ইভালুয়েশন করি। এই বললাম তো? তো এই অবজেক্টিভস আরো কতগুলো অবজেক্টিভস আছে বা উদ্দেশ্য আছে ইভালুয়েশনের। প্রথম হচ্ছে নলেজ টেস্ট অ্যান্ড ডেভেলপ ইনফরমেশন। অর্থাৎ তোমার কতটা নলেজ বেড়েছে, কতটা তুমি জ্ঞান লাভ করতে পেরেছো, এইটা এখানে কিন্তু করা হয়, পরিমাপ করা হয়। এবং তোমার কতটা ডেভেলপ হয়েছে সেটা দেখা হয়। এবং ইভালুয়েশনটা স্টুডেন্টদের কিন্তু মোটিভেট করে। দেখবে তুমি যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করো,
এবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, আমি ভালো কলেজে ভালো স্কুলে ভর্তি হবো, 11-12 সায়েন্স নিয়ে পড়বো। 11-12 ভালো রেজাল্ট করেছো, তোমার দেখে পড়ার উৎসাহ বেড়ে যাবে। গ্র্যাজুয়েশনে ভালো জায়গায় পড়বো। যখন তোমার রেজাল্ট ভালো হয়, পরীক্ষার ভালো ফল করো, তোমাকে কিন্তু মোটিভেশন পাও। ইভালুয়েশন যদি আমাদের কোন রকম পরীক্ষা না থাকতো, তাহলে কিন্তু আমাদের পড়াশোনায় মোটিভেশন থাকতো না। ইভালুয়েশন আছে বলে তোমরা এত সময় ধরে নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, মোটিভেশনটাকে জগিয়ে রাখছো যে আমাকে পাস করতেই হবে। ঠিক আছে? এবং ইভালুয়েশনের সাহায্যে আমরা বুঝতে পারি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ধরো এখানে আমার ১০০ জন ক্লাস করছো। ১০০ জনের মধ্যে আমি যদি একটা টেস্ট নিই, তারা আমি বুঝে যাব তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা ভেরি গুড স্টুডেন্ট, তারা গুড স্টুডেন্ট, তারা পুয়ার ক্যাটাগরি স্টুডেন্ট। আমি কিন্তু বুঝে যাব। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কে কিরকম পড়াশোনায়, কে কিরকম কোনো কাজে, সেইটা যাচাই করার জন্য আমাদের কিন্তু ইভালুয়েশন করতে হয়। এই উদ্দেশ্যে আমরা ইভালুয়েশন করতে করি আরকি। ডায়াগনস্টিক্স বললাম কি, ইভালুয়েশন শুধু তুমি কি জানো সেটা বোঝার জন্য ইভালুয়েশন করা হয়নি। তোমার কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাগুলো তুমি বুঝতে পারছো না, সেগুলো যাচাই করার জন্যও কিন্তু ইভালুয়েশন করা হয়। এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে? এবং ইভালুয়েশন টিচিং এর ক্ষেত্রে কিন্তু একটা ইফেক্টিভ, মানে টিচিং এর কার্যকারিতাটা, পড়ানোর কার্যকারিতাটা, ইফেক্টিভনেসটা বাড়িয়ে তোলে। মূল্যায়নটা মানে ইভালুয়েশনে ধরো আমি কেমন পড়াচ্ছি, এটা কিভাবে যাচাই হবে? এটা যাচাই হবে সেভাবেই, যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তাহলে ইভালুয়েশন শুধু স্টুডেন্টকে যাচাই করে না, টিচিংটা কত ইফেক্টিভ হচ্ছে, আমি কতটা ভালোভাবে পড়াচ্ছি, অ্যাজ এ টিচার হিসেবে আমি কতটা ইফেক্টিভলি পড়াতে পারছি, এইটাও কিন্তু ইভালুয়েট হয়। ঠিক আছে? কারিকুলাম ইমপ্রুভমেন্টের জন্য ইভালুয়েশন হয়। কোন রকম সিলেকশনের ক্ষেত্রে, এই যে বললাম ধরো নেটের সিলেকশন হচ্ছে, কোনো জবের পরীক্ষা, চাকরির পরীক্ষা, এসএসসি, এসএলএসটি, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম, এইসব সিলেকশনের জন্য আমাদের কিন্তু ইভালুয়েশন করতে হয়। ঠিক আছে? ইনফরমেশন আবার ইউজফুলনেস অফ টিচিং এইডস। আমার যে টিচিং এইডস ইউজ করছি, মানে টিচিং এইডস মানে যে পিপিটিটা তোমাদের সামনে আছে, এটা একটা টিচিং এইডস। এইটা কতটা উপযোগী, কতটা ইউজফুলনেস, সেটাও কিন্তু ইভালুয়েশন হয়, যখন এখান থেকে তুমি কিছু প্রশ্ন কমন পাবে, ভালো পাবে। ইভালুয়েশন করা হয় ক্লাসিফিকেশন করার জন্য। আমার ধরো আমি তোমাদের ১০০ জনকে আমি এ গ্রুপ এবং বি গ্রুপ ভাগ করবো, ক্লাসিফিকেশন করবো। তো তার জন্যও কিন্তু আমাদের ইভালুয়েশন করতে হয়। ইনস্ট্রাকশনের দেওয়ার জন্য ইভালুয়েশন করতে হয়, গ্র্যান্ড সার্টিফিকেট প্রদান করা হয় এবং ডিটারমিনেশন অফ স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। এইগুলো হচ্ছে অবজেক্টিভস অফ ইভালুয়েশন। তো এখন একদম পুরো বিষয়গুলো সব জানো, কিন্তু ইন ডিটেইলস এ দেখো বিষয়গুলো আছে। ইভালুয়েশন এর কাজ কি, ফাংশন কি, সেটাও দেখে রাখো একটু। স্টুডেন্টদের মোটিভেট করা, স্টুডেন্টদের গাইড দেওয়া, ফিডব্যাক প্রোভাইড করা। ধরো তুমি পরীক্ষায় ১০০ র মধ্যে ৯০ পেলে, তাহলে তোমাকে কি ফিডব্যাক দেওয়া হলো? যে তুমি পড়াশোনায় খুব ভালো। তুমি ১০০ র মধ্যে ৪০ পেলে, বললে যে তুমি পড়াশোনায় কিন্তু পুয়ার ক্যাটাগরি, তোমাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাকে ফিডব্যাক দেওয়া হয়। গাইড দেওয়া হয় যে তুমি যদি ভালো পরীক্ষার রেজাল্ট করেছো, তুমি কোন দিকে পড়াশোনা করবে, কোন লাইনে যাবে, এটাও কিন্তু করা হয়। রেমিডিস দেওয়া হয়। রেমিডিস মানে কি? আমরা আলোচনা করব। ডায়াগনস্টিক্স ইভালুয়েশন এর মধ্যে আলোচনা করব রেমিডিস কি। রেমিডিস হচ্ছে চিকিৎসা। ধরো আমি বুঝলাম একটা স্টুডেন্টের ডেটা ইন্টারপ্রিটেশন এর সমস্যা আছে। তাহলে আমি কি করব? তাকে কিন্তু আমি ডেটা ইন্টারপ্রিটেশন এর উপর বেশি জোর দেব। এটার উপর তাকে যে ডেটা ইন্টারপ্রিটেশন ভালো হতে পারে, তার জন্য আমি তাকে বিশেষ পদক্ষেপ নেব। এটাকে বলা হয় রেমিডিস। ঠিক আছে? ইভালুয়েশনের কাজ হচ্ছে কোনো কিছুকে প্ল্যানিং করা, কারিকুলামকে রিভিশনস করা, ইনস্ট্রাকশনাল কম্প্যারিজন। আমার ইনস্ট্রাকশন ভালো, আমার পড়ানো ভালো, না অন্য কারো পড়ানো ভালো, সেইটাকে কম্পেয়ার করার জন্য ইভালুয়েশন দরকার। এবং ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু ইভালুয়েশন দরকার। যেখানে সিলেকশন, প্লেসমেন্ট, প্রমোশন, রিটায়ারমেন্ট, এইসব যে ডিসিশন, যে কাকে সিলেক্ট করবো, একটা সিট ১০০ জন এসছে, কাকে নেব, তার জন্য ইভালুয়েশন দরকার। প্লেসমেন্ট ১০টা সিট, সেখানে প্রমোশন দেবো, প্রমোশন কার উপর বেস করে দেবো? তার পারফরম্যান্স উপর, ইভালুয়েশন করতে হবে। রিটেনশন করবো কিনা সেটা। ঠিক আছে? প্রোগ্রেস রিপোর্ট, এই বিষয়গুলো কিন্তু ইভালুয়েশনের কাজ। তো এই বিষয়গুলো তোমরা নোটসেও ইন ডিটেইলসে পেয়ে যাবে। এরপরে দেখো এলিমেন্ট অফ ইভালুয়েশন সিস্টেম। ইভালুয়েশন সিস্টেমের মূল এলিমেন্ট কি? এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। ঠিক আছে? মানে ইভালুয়েশন সিস্টেমের জন্য কি প্রয়োজন হয়? তোমরা জানো ইভালুয়েশনের ১ম উপাদান হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে এখানে হচ্ছে অডিয়েন্স মানে হচ্ছে এই যে শিক্ষক আছে, ইভালুয়েশনের জন্য ইভালুয়েশন যে করায়, টিচার থাকে, স্টুডেন্ট থাকে। তো এই টিচার, স্টুডেন্ট এরা হচ্ছে ইভালুয়েশন। অর্থাৎ ইভালুয়েশন তো উপাদান, অডিয়েন্স এবং ইভালুয়েশন একটা উদ্দেশ্য থাকে। যেটা বললাম, একটা উদ্দেশ্য থাকে যে তুমি কি পড়েছো। ধরো যদি আমি ইভালুয়েশন করি, তাহলে এমনিতে ২ বছরে কি পড়েছো সেইটা পরিমাপ করা
আমার হচ্ছে উদ্দেশ্য। প্রশ্নপত্র থাকে, কোয়েশ্চেন থাকে, স্কোপস থাকে, কিছু রিসোর্স থাকে। রিসোর্স মানে পরীক্ষার জন্য খাতা, পেন, হুম, প্রশ্নপত্র, চেয়ার, টেবিল এইসব বিষয়গুলোর আগে থাকে। তারপরে ইন্টারভেনিং লজিক এবং ইভালুয়েশন কোয়েশ্চেনস এবং ইন্ডিকেটর থাকে। ইন্ডিকেটর মানে এটা বেসিক্যালি টিচারদের জন্য ইন্ডিকেটর থাকে। যে দেখবে যারা ধরো মাধ্যমিকের পরীক্ষা হলো, তা তার খাতা তো কোনো শিক্ষক চেক করবে। তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ও যদি এতগুলো শব্দ লেখে তাহলে তাকে মিনিমাম ১০ এর মধ্যে ৫ দিতে হবে। যদি আরেকটু বেশি লেখে তাহলে মিনিমাম তাকে ৬-৭ দিতে হবে। কোন রকম নাম্বার কাটা যাবে না। এই যেটা বললাম যে বানানের জন্য নাম্বার কাটা যাবে না। এরকম একটা ইনস্ট্রাকশন থাকে, অর্থাৎ ইন্ডিকেটর থাকে। এগুলো হচ্ছে ইভালুয়েশন সিস্টেমের এলিমেন্ট। এরপর দেখো বিষয়টা বুঝতেই পারছো যে প্রসেস অফ ইভালুয়েশন ইন এডুকেশন। এই যে ইভালুয়েশন প্রক্রিয়াটা চলে, তার প্রসেসটা কি? প্রসেসটা আমি আলোচনা করলাম যে প্রথমে প্রশ্নপত্র দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, এই বিষয়গুলো থাকে। কিন্তু ইভালুয়েশন কখন মানে পরিমাপ করা হয় জানো তো? কখন প্ল্যান করা হয় ইভালুয়েশন? যখন শিক্ষার লক্ষ্য বা এম নির্ধারণ করা হয়, ঠিক তখনই কিন্তু ইভালুয়েশন কিভাবে হবে সেইটাও নির্ধারণ করা হয়ে যায়। জানো তো? তখনই কিন্তু সেটাও নির্ধারণ করা হয়। তো এইখানে দেখো ইভালুয়েশনের প্রসেসের স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেওয়া আছে। প্রথমত হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য জেনারেল অবজেক্টিভস, অর্থাৎ সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করা। আমাদের শিক্ষার লক্ষ্যটাকে জেনারেল উদ্দেশ্য কি? ধরো একটা এমএ স্টুডেন্ট, এডুকেশনের একজন এমএ স্টুডেন্ট। তাহলে সে এডুকেশনে এমএ করছে। তাহলে আমার শিক্ষার মানে জেনারেল অবজেক্টিভস কি? যে এম এর সিলেবাসে যা কিছু আছে সেগুলো সে ভালোভাবে জানবে। এইটা হচ্ছে আমার জেনারেল অবজেক্টিভ। তারপরে এই জেনারেল অবজেক্টিভস এর উপর বেস করে স্পেসিফিক অবজেক্টিভস আইডেন্টিফাই করা। স্পেসিফিক অবজেক্টিভস কি? যে সে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের উপর কতটা জানে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের উপর কতটা জানে, সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের উপর কতটা জানে, হ্যাঁ? মেজারমেন্ট সম্পর্কে কতটা জানে, রিসার্চ সম্পর্কে কতটা জানে। তো এইরকম ভাবে আমরা স্পেসিফিক কিছু বিষয়কে আইডেন্টিফাই করে নিলাম। ঠিক আছে? তাহলে জেনারেল কনসেপ্ট থেকে স্পেসিফিক কনসেপ্টে এলাম। তারপরে সাবজেক্ট উড বি টট। এবার ধরো ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের মধ্যে অনেক কিছু থাকে। সেখান থেকে ধরো আমি আইডিয়ালিজমটা পড়ালাম। আমি ধরো প্রাগম্যাটিজমটা পড়ালাম। সাইকোলজি থেকে আমি ধরো পার্সোনালিটি থিওরি আর ইন্টেলিজেন্সের থিওরি পড়ালাম। সোশিওলজি থেকে আমি ধরো সোশ্যাল গ্রুপ পড়ালাম। মেজারমেন্ট থেকে আমি টাইপস অফ মেজারমেন্ট পড়ালাম। তো এই টপিকগুলোকে আমি পড়ালাম। এই হচ্ছে সিলেক্টেড টপিক টু বি টট। এরপরে আমি কোন টপিক সিলেক্ট করব সেইটা কিন্তু আমাকে বুঝতে হবে। এবং তারপরে প্ল্যানিং সুইটেবল লার্নিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি যে আইডিয়ালিজম, প্রাগম্যাটিজম, হ্যাঁ, এইসব বিষয়গুলো যে পড়াবো ভাবছিলাম, এর জন্য সুইটেবল লার্নিং অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে। মানে বেসিক্যালি এই যে জায়গাটা, এইটা হচ্ছে ক্লাসে গিয়ে পড়াতে হবে। মানে এইটা হচ্ছে ইনস্ট্রাকশন বা শ্রেণীকক্ষে যে পঠন-পাঠন চলে তাকে বেসিক্যালি ইনস্ট্রাকশন বলা হয়। এটা হচ্ছে ইনস্ট্রাকশনের স্টেজ। এবারে পড়ানোর পরেই কিন্তু ইভালুয়েশন হয়। আমি যখন সব বিষয়গুলো পড়িয়ে নিলাম, তারপরে ইভালুয়েট করলাম। ইভালুয়েট করার পর ফিডব্যাক। ইভালুয়েট করার পর কিন্তু শেষ নয়। ইউজিং রেজাল্ট অর ফিডব্যাক বা রেজাল্ট দিতে হয়। এইবার যদি দেখি যে রেজাল্ট ভালো হয়েছে তাহলে ঠিক আছে। বা আমার যে জেনারেল অবজেক্টিভস গুলো ছিল সেগুলো, সেই যে আমার যে জেনারেল উদ্দেশ্যগুলো ছিল, সাধারণ উদ্দেশ্যগুলো ছিল, সেই উদ্দেশ্যগুলো পূরণ হয়েছে কিনা সেটা আমি কি করে জানবো? আমার থেকে আমি বুঝতে পারবো যে পূরণ হয়েছে কিনা। যদি পূরণ না হয় তাহলে কিন্তু আবার আমাকে অবজেক্টিভ ঠিক করতে হবে। আবার স্পেসিফিক অবজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। কোন টপিকগুলো পড়ানো হবে সেগুলো নির্বাচন করতে হবে। প্ল্যানিং করতে হবে কিভাবে পড়ানো যায়। দিয়ে পড়াতে হবে। তারপরে ইভালুয়েট করে এভাবে ইভালুয়েশন প্রসেসটা বারবার চলতে থাকে। এইবারে ধরো ইভালুয়েট করে দেখা গেল যে সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই যে জেনারেল অবজেক্টিভস এইখানে প্রবলেম আছে। তাহলে কি হবে কেউ বলতে পারো? তাহলে কারিকুলাম চেঞ্জ হয়ে যাবে। পাঠ্যক্রম চেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়গুলো এখানে কিন্তু যুক্ত থাকে। পারপোজ অ্যান্ড ফাংশনস অফ ইভালুয়েশন। ইভালুয়েশনের কতগুলো কাজ থাকে। প্রথমত হচ্ছে প্লেসমেন্ট ফাংশন, যেটা আমি বললাম জবের জন্য যে চাকরির ইন্টারভিউ গুলো হয়, পরীক্ষাগুলো হয়, সেগুলো হচ্ছে প্লেসমেন্ট ফাংশনের জন্য হয়। ইনস্ট্রাকশনাল ফাংশন, ধরো দেখবে শিক্ষক কিছু পড়ানোর আগে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেয়। তার মানে কেন জিজ্ঞেস করা হয় বলো তো? জিজ্ঞেস করা হয় তুমি আগে থেকে কতটা জানো, প্রায়োরি নলেজ তোমার কতটা আছে সেইটাই চেক করার জন্য। দেখলাম যে তোমার বেসটা বেশ ভালো,
তাহলে আমি সেরকমভাবে পড়াবো। আমি দেখলাম তোমাদের বেস নাই, ধরে নিলাম। তাহলে আমাকে আবার অন্যরকমভাবে পড়াতে হবে। এই ইনস্ট্রাকশনাল ফাংশনের জন্যও কিন্তু ইভালুয়েশন করা হয়। ডায়াগনস্টিক ফাংশন বারবার আলোচনা করছি। প্রেডিক্টিভ ফাংশন আমরা ইভালুয়েশন করি কেন বলো তো? যে ভবিষ্যতে ছেলেটা কিরকম ফল করবে, ভবিষ্যতে কোন দিকে গেলে ভালো কাজ করতে পারবে, তার জন্য আমরা কিন্তু এই মানে প্রেডিকশন করার জন্য, ভবিষ্যৎবাণী করার জন্যই আমরা এই ইভালুয়েশনটা করে থাকি। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজের জন্য ইভালুয়েশন হয়। গাইডেন্স দেওয়ার জন্য আমরা ইভালুয়েশন করি, স্টুডেন্টদের মোটিভেট করার জন্য, তার সার্বাঙ্গীন বিকাশের জন্য, রিসার্চ করার জন্য, কমিউনিকেশন কাজের জন্য কিন্তু আমরা ইভালুয়েশন করি। তো এগুলো হচ্ছে মূল বিষয়। এটা ওভারঅল বিষয়। আশা করি তোমাদের আর ইভালুয়েশন সম্পর্কে যদি বিষয়গুলো যদি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো, তাহলে আশা করি আর ইভালুয়েশন সম্পর্কে তোমাদের আর ডিটেলস কিছু জানার নেই। তো এরপরে টাইপস অফ ইভালুয়েশন আমরা চলে যাচ্ছি। তো আমরা ইভালুয়েশনকে সাধারণভাবে ৪ টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন, দ্বিতীয়ত হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন, তৃতীয়ত হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন, আর চতুর্থত হচ্ছে ডায়াগনস্টিক্স ইভালুয়েশন। প্লেসমেন্ট ইভালুয়েশন কখন দেওয়া হয়? বিফোর ইনস্ট্রাকশন দেওয়ার আগে। ধরো তুমি এমএতে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছ। এই এন্ট্রান্স পরীক্ষাটা কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশন। তোমরা নেটে মানে পিএইচডি করার জন্য নেট পরীক্ষা দিচ্ছ। নেট পরীক্ষাটা কি বলতো? প্লেসমেন্ট ইভালুয়েশন। এই নেট পাস করলে, জেআরএফ পাস করলে তুমি পিএইচডিতে ভর্তি হতে পারো। এটা কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশন আলোচনা করছি আমরা। তো এটা কিন্তু তোমাকে পিএইচডি করার আগেই দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে পরীক্ষাটা। এমন নয় পিএইচডি করার সময় দিতে হচ্ছে। প্লেসমেন্ট ইভালুয়েশন হচ্ছে পড়ানোর আগে দেওয়া, আগে প্রশ্ন করা হয়। ফরমেটিভ ইভালুয়েশন কি? গঠনমূলক ইভালুয়েশন। আমি ধরো পড়াতে তোমাদের একটা প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলে। এইটাকে বলা হয় ফরমেটিভ ইভালুয়েশন। এটা পড়ানোর সময় আমরা যে প্রশ্ন করি ফিডব্যাক নেওয়ার জন্য। আমি বললাম, বুঝতে পেরেছো? তোমরা বললে হ্যাঁ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, তাহলে বলো তো এটা কি হবে? তোমরা উত্তর দিলে। এটা হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন। আর পরীক্ষার পরে মানে একদম ৬ মাস পড়ানো হলো, সেমিস্টার পরীক্ষা হলো, এটাকে বলা হয় সাবমেটিভ ইভালুয়েশন বা এটা হচ্ছে সামগ্রিক ইভালুয়েশন। এটা কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার পর, পড়ানোর পর দীর্ঘ সময় এই ইভালুয়েশনটা দেওয়া। এই সাবমেটিভ ইভালুয়েশন থেকে কিন্তু তোমাকে ডিগ্রি দেওয়া হয়, ডিগ্রি লাভ করা। এখান থেকে তুমি সার্টিফিকেট পাবে। আমার এখানে ভালো প্রশ্ন অ্যান্সার করলে আমি তোমাকে প্রশংসা করতে পারি, কিন্তু আমি তোমাকে কোনো সার্টিফিকেট দিতে পারবো না। কিন্তু সাবমেটিভ ইভালুয়েশনে হচ্ছে তুমি অ্যাচিভ করবে কিছু, সার্টিফিকেট অ্যাচিভ করবে, ডিগ্রি অ্যাচিভ করবে, ডিপ্লোমা লাভ করবে, এগুলো থাকে। এবং ডায়াগনস্টিক ইভালুয়েশন, যেখানে আমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম এবং তার সলিউশনের জন্য আমরা ডায়াগনস্টিক ইভালুয়েশন করি। প্রথমত দেখো প্লেসমেন্ট ইভালুয়েশন। প্লেসমেন্ট ইভালুয়েশন তাহলে নাম থেকেই বুঝতে পারছো, যেখানে তোমাকে পজিশন দেওয়ার জন্য, স্পেস দেওয়ার জন্য। ধরো একটা পরীক্ষা হচ্ছে, দেখো এটির পরীক্ষার একটা ছবি দেওয়া হয়েছে। ধরো একটা জবের পরীক্ষা হচ্ছে, জবে ১০০টা সিট আছে, সেখানে ১,০০০ জন অ্যাপ্লাই করেছে। ১,০০০ জন থেকে ১০০ জনকে সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশন করতে হয়। এই যে নেটের পরীক্ষা, যেই মেন্স, যত গভর্নমেন্ট জব, সেগুলো হচ্ছে সব কিন্তু এই প্লেসমেন্ট ইভালুয়েশন মানে সিলেকশন করার জন্য হয়। প্লেসমেন্ট ইভালুয়েশন ইজ ডিজাইন টু প্লেস রাইট পারসন ইন দ্য রাইট প্লেস। অর্থাৎ এই যোগ্য যে ১০০ জন হবে, যে বেস্ট ১০০ জন হবে এই ১,০০০ জনের মধ্যে, তাকেই কিন্তু সিলেক্ট করা হবে। অর্থাৎ সঠিক লোককে, যোগ্য লোককে সিলেক্ট করার জন্য প্লেসমেন্ট ইভালুয়েশন হয়। ঠিক আছে? প্রত্যেকটা এন্ট্রি পারফরম্যান্স অফ দ্য পিপল, অর্থাৎ ছাত্রছাত্রীদের এন্ট্রি পারফরম্যান্স। ধরো তুমি কোনো এমএতে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছ। এই এন্ট্রান্সটা কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশন, যেটা আমি বারবার বললাম। ঠিক আছে? ওই প্লেসমেন্ট ইভালুয়েশনের মানে উদ্দেশ্য হচ্ছে যে তুমি আগে থেকে কতটা জানো সেইটা ডিটারমাইন করা, এবং আগে অন্যান্যদের থেকে তুমি কতটা এগিয়ে আছো। তো এদের মধ্যে অ্যাপটিটিউড টেস্ট থাকে। অ্যাপটিটিউড টেস্ট কোনগুলো বলো তো? এই যে তোমাকে দেখো, এই কম্পিটিটিভ পরীক্ষা যারা পড়াশোনা করো, তাদের জেনারেল রিজনিং টেস্ট করা হয়, ম্যাথমেটিক্যাল রিজনিং টেস্ট করা হয়। এগুলো সব হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। সেলফ রিপোর্টিং ইনভেন্টারিজ থাকে, অবজারভেশনাল টেকনিক্স থাকে, মেডিকেল এন্ট্রান্স এক্সাম, ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারের যে এন্ট্রান্স এক্সাম, এগুলো সবই হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশনের মধ্যে পড়ে। এরপরে আসছে ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ ইভালুয়েশন মানে গঠনমূলক মূল্যায়ন। ঠিক আছে? গঠনমূলক মূল্যায়ন। ফরমেটিভ মানে তোমাকে এখানে গঠন করা হবে। এই যে বললাম যে ফরমেটিভ ইভালুয়েশন হেল্পস এ টিচার টু অ্যাসার্ট পিপলস প্রোগ্রেস
টু টাইম অর্থাৎ পুপিলস মানে ছাত্রছাত্রীর যে প্রোগ্রেস হচ্ছে, টাইম টু টাইম কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা যাচাই করার জন্য আমরা ফর্মেটিভ ইভালুয়েশন করি। একটা ইউনিট শেষ হলো, একটা টপিক পড়ানো শেষ হলো, সেখান থেকে আমি কিছু প্রশ্ন করলাম। একটা ইউনিট পড়ানো শেষ হলো, আমি তোমাকে সেখান থেকে কিছু প্রশ্ন করলাম, ইভালুয়েট করার চেষ্টা করলাম। তো এইগুলো হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশন। এবং ফর্মেটিভ ইভালুয়েশনের সঙ্গে সবসময় মনে রাখবে, ফর্মেটিভ ইভালুয়েশনের কেন করা হয় বলতো? ফর্মেটিভ ইভালুয়েশন ফিডব্যাক দেওয়ার জন্য। অর্থাৎ ফর্মেটিভ ইভালুয়েশনের সঙ্গে এই ফিডব্যাক টার্মটা, এইটা কিন্তু সবসময় যুক্ত থাকবে। ফর্মেটিভ ইভালুয়েশন মানে কি? এই ফিডব্যাক বিষয়টা এর সঙ্গে যুক্ত। প্রোভাইড ফিডব্যাক টু পুপিলস। ঠিক আছে? টিচার্সকেও ফিডব্যাক দেওয়া হয়, ভালো পড়িয়েছে না খারাপ পড়িয়েছে। ঠিক আছে? এই যে মান্থলি টেস্ট, ক্লাস টেস্ট, টিচার অবজারভেশন, পিরিয়ডিক্যাল টেস্ট, এগুলোই হচ্ছে তোমার ফর্মেটিভ ইভালুয়েশনের উদাহরণ। এরপরে হচ্ছে ডায়াগনস্টিক। ধরো আমি একটা স্টুডেন্টকে বারবার একটা ম্যাথ বোঝাচ্ছি, তারপরেও সে ঠিক করতে পারছে না। আমি একটা স্টুডেন্টকে বারবার এবিসিডি লেখাচ্ছি, তারপরেও সে লিখতে পারছে না। তো আমি বলছি এটা বি, এটা পি, সরি এটা বি, এটা কিউ, এটা ডি, এটা বি, বা এটা ডি, এটা বি। এরকম করে আমি বোঝার চেষ্টা করছি। হ্যাঁ? কিন্তু সে বুঝতে পারছে না বারবার। তো এইরকম যদি বুঝতে না পারে বারবার বোঝানোর পরেও সহজ বিষয়গুলো, তাহলে বুঝতে হবে তার কিছু সমস্যা আছে। এই যে আমরা বি কে ডি পড়ি, পি কে কিউ পড়ি, এইগুলো হচ্ছে একটা মানে ডিসলেক্সিয়া বলে একটা লার্নিং ডিসেবিলিটিস হয়, সেইটা। তো আমি বুঝলাম সে ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। বা যারা ম্যাথ বুঝতে পারে না, একদম ম্যাথ করতে পারে না, তাকে হচ্ছে ডিসক্যালকুলিয়া বলে, এই রোগে আক্রান্ত। তাহলে আমি বুঝলাম এর কিন্তু এখানে প্রবলেম আছে। তো এইটা বোঝার জন্য আমাকে কিন্তু এই ডায়াগনস্টিক্স ইভালুয়েশন করতে হবে। ডায়াগনস্টিক্স ইভালুয়েশন কি করে? যে ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীর যে উইকনেস আছে, যে প্রবলেম ফেস করছে, যে দুর্বলতাগুলো আছে, সেইটা বুঝতে সাহায্য করে। এইবারে আমি যখন কারোর সমস্যা বুঝলাম, তাহলে তার সমাধানটাও খুঁজে বের করতে হবে। তো ডায়াগনস্টিক্স ইভালুয়েশন কি করে? সমস্যাটাকে বুঝে তোমার প্রবলেমটা, তোমার উইকনেসটা আইডেন্টিফাই করে, চিকিৎসার ব্যবস্থা করে, রিমিডিয়াল ট্রিটমেন্ট দেয়। তাহলে এই ডায়াগনস্টিক্স ইভালুয়েশন আর ফর্মেটিভ ইভালুয়েশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? ফর্মেটিভ ইভালুয়েশন কি? তোমাকে ফিডব্যাক দেয় যে ঠিক আছে তোমার ভালো হয়েছে, ভালো করেছো, বা আরেকটু ভালো করতে হবে, বাড়িতে গিয়ে আরেকটু পড়ো। ডায়াগনস্টিক্স ইভালুয়েশন মানে ফর্মেটিভ ইভালুয়েশন কেন করি আমরা? তুমি কতটা শিখতে পেরেছো সেটা জানার জন্য। আর ডায়াগনস্টিক্স ইভালুয়েশন তখন কেন করি? কারণ হচ্ছে তোমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় তোমার উইকনেস, সেটা যাচাই করার জন্য। আর এই যেরকম মানে ফর্মেটিভ ইভালুয়েশনের সঙ্গে যেরকম ফিডব্যাক টার্মটা খুব গুরুত্বপূর্ণ বা খুব মেন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেরকম ডায়াগনস্টিক্স ইভালুয়েশন থাকছে মানেই তোমাকে রিমিডিয়াল ট্রিটমেন্ট দিতে হবে। তো ডায়াগনস্টিক্স ইভালুয়েশনের সঙ্গে এই রিমিডিয়াল বিষয়টা কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে? এটার পরে আমরা চলে যাচ্ছি সাবমেটিভ ইভালুয়েশনের মধ্যে। সাবমেটিভ ইভালুয়েশন, এটা হচ্ছে ইভালুয়েশনের মধ্যে সবচেয়ে ফাইনাল স্টেজ আরকি। যেখান থেকে এন্ড অফ দ্য কোর্স, একটা কোর্সের শেষে যখন তোমাকে ইভালুয়েশন করা হয়, হ্যাঁ? এবং সেখানে তোমার অ্যাচিভমেন্টটাকে মেজার করা হয়। তোমাকে গ্রেড দেওয়া হয়, তোমাকে মার্কশিট দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। তোমার স্ট্যান্ডার্ডাইজড টেস্টের সাহায্যে পরীক্ষাটা করা হয়। তখন সেটাকে বলা হয় সাবমেটিভ ইভালুয়েশন। তুমি মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ, গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা দিচ্ছ, মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিচ্ছ, এগুলো সবই হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন। এটা কখন হয়? এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন, মানে কোর্স শেষ করার পর। তাহলে ডিউরিং দ্য কোর্স চলাকালীন যে ইভালুয়েশন হয় সেটাকে আমরা কি বলছি? ফর্মেটিভ। আর কোর্স শেষ হয়ে গেল, পুরো সিলেবাস কমপ্লিট, পড়ানো কমপ্লিট, তারপরে ইভালুয়েশন করছি, তার উপর বেস করে তোমাকে ডিগ্রি দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন। এই যে ট্র্যাডিশনাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এক্সামিনেশন গুলো হয়, টিচার মেড, স্ট্যান্ডার্ড টেস্ট, এই বিষয়গুলো থাকে, রেটিং স্কেল গুলো থাকে, এভাবেই আমরা সাবমেটিভ ইভালুয়েশন গুলো করি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা এই বিষয়টা একটু আলোচনা করব। তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার টেস্টে যাব। তো এছাড়াও ইভালুয়েশনকে আমরা গুরুত্বপূর্ণ দুটো ভাগে ভাগ করি। এটা হচ্ছে নর্ম রেফারেন্ট টেস্ট আর হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্ট টেস্ট। নামগুলো শুনেছো নিশ্চয়ই জানো।
তো এই দুটো কিন্তু আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আছে, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তো নর্ম রেফারেন্স টেস্ট যাকে আমরা এনআরটি বলি, আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা সিআরটি, এইটা কিন্তু ইভালুয়েশন বা অ্যাসেসমেন্টের বা টেস্টের দুটো গুরুত্বপূর্ণ টাইপ। ধরো একটা স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে, 100 জন স্টুডেন্ট, তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার পর যে টপ, তাকে 1 রোল নাম্বার দেওয়া হয়েছে, এরকম 2, 3, 4, 5 করে যে একদম শেষে আছে তাকে 100 রোল নাম্বার দেওয়া হয়েছে। দিয়ে আমি এই যে টপ হয়েছে তাকে আমি বলছি কি এ টপার, অর্থাৎ আমি তাকে র‍্যাংক দিচ্ছি। এইটাকে বলা হয় নর্ম রেফারেন্স টেস্ট। মানে এ হচ্ছে এই গ্রুপের নর্ম, মানে ওই টপার কোন গ্রুপের টপার? এই যে 100 জনকে পরীক্ষা দেওয়া হয়েছিল তাদের মধ্যে টপার। অর্থাৎ নর্ম রেফারেন্স টেস্ট হচ্ছে তোমাকে নাম্বারের বেসিসে তোমার গ্রুপের সঙ্গে কম্পেয়ার করা। দেখো, কম্পেয়ার স্টুডেন্ট পারফরম্যান্স উইথ পিয়ার। পিয়ার্স মানে সমবয়সী বন্ধু। এই যে 100 জনের গ্রুপ, এদের থেকে তোমার পারফরম্যান্স কত? তোমার পারফরম্যান্স কিরকম? ধরো তুমি 1 র‍্যাংক করেছো। র‍্যাংক অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে র‍্যাংক মানে তোমার নাম্বারের উপর বেস করে তোমাকে এরকম র‍্যাংক দেওয়া হয়। সাবমিটিভ ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে যেরকম তোমাকে আইকিউ টেস্ট, এই যে স্যাট, এর এই যে পরীক্ষাগুলো, মানে যে পরীক্ষাগুলো র‍্যাংক থাকে, হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষাগুলো র‍্যাংক দেওয়া হয়, হ্যাঁ, ক্লাসের রোল নাম্বার হচ্ছে তোমার র‍্যাংকের বেসিসে। এইটা হচ্ছে নন রেফারেন্স টেস্ট। এবারে একটা কন্ডিশন তোমাদের বলছি। ধরো এই টপার, এখানে 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল, 150 পেজ, এই টপার। আর একটা গ্রুপ কম্পেয়ার করে নাও, এদিকে একটা গ্রুপ নিয়ে নাও, 100 জনের গ্রুপ, একজন 90 পেয়েছে, তার র‍্যাংক এসছে 50। তাহলে যদি সাধারণভাবে বলে যে আমার রোল নাম্বার হয়েছে 50, আর একজন এসে বলে আমার রোল নাম্বার হয়েছে 1, তুমি কাকে বেশি ভালো বুঝবে? কাকে ভালো বলবে? সাধারণভাবে আমাকে কিন্তু যার 1 তো বলবেন তাকেই ভালো লাগবে। কিন্তু দেখো 1 কত পেয়েছে? 100 র মধ্যে 50 পেয়েছে। আর সে 2-1 এ আছে। মানে তার গ্রুপে সবাই সেরকম কিন্তু ভালো নয়। আর এই যে 90 পেয়েছে, সে কিন্তু 50 নম্বর র‍্যাংকে আছে। তার রোল নাম্বার হয়েছে 50। তো বেসিক্যালি এর 50 রোল নাম্বার এ কিন্তু বেশি জানে। আর এর 1 যে রোল নাম্বার যে 50 পেয়েছে, সে কিন্তু কম জানে। তো বেসিক্যালি নন রেফারেন্স টেস্ট দিয়ে আমরা যেভাবে র‍্যাংক করে বলে দিই কেউ ভালো কেউ খারাপ, এই থেকে কিন্তু আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। তো তার জন্য আমাদের ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টটা করা হয়। ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বলে দাও। বলছি, আসুন। তো নর্ম রেফারেন্স টেস্ট কি করে? একটা গ্রুপের তোমার পারফরম্যান্সকে তোমার গ্রুপের সঙ্গে তুলনা করা। ধরো 100 জনের একটা গ্রুপ, তাদের পরীক্ষা নিলাম। দিয়ে পরীক্ষায় দেখা গেলাম যে টপার আছে 50 পেজ। আর যে লোক মানে যে 100 র‍্যাংক করেছে সে 20 পেজ। তাহলে এখানে টপার কে 1 রোল নাম্বার তার, আমি তাকে 1 র‍্যাংক দিলাম। তো এইভাবে তাহলে এই যে আমি 1 বলছি, টপার বলছি, আমি কি ওয়ার্ল্ডের টপার? না অল ইন্ডিয়া বেস্ট টপার? এ হচ্ছে এই 100 জনের মধ্যে টপার। তো নন রেফারেন্স টেস্ট মানে তোমার স্টুডেন্টের পারফরম্যান্সটাকে আমরা কম্পেয়ার করছি, তুলনা করছি। কাদের সঙ্গে? পিয়ার্স গ্রুপের সঙ্গে। অর্থাৎ এই 100 জনের সঙ্গে তোমাকে তুলনা করা হচ্ছে। 100 জনের বাইরে কিন্তু তুলনা করা হচ্ছে না। এখানে সাধারণত স্টুডেন্টকে র‍্যাংক দেওয়া হয়। এটা সাবমিটিভ ইভালুয়েশনের মধ্যে পড়ে। এইবারে ধরো এই 100 জনের মধ্যে যে টপার সে 50 পেয়েছে। আরেকটা আমি অন্য একটা 100 জনের গ্রুপ, যেখানে সে যে 5 রোল নাম্বার সে 80 পেয়েছে। তাহলে আমরা সাধারণভাবে কি বলি? যে 1 রোল নাম্বার সেই ভালো, এর তো 5 রোল নাম্বার, এ তো ভালো নয়। কিন্তু দেখো 5 রোল নাম্বারের নাম্বার হয়েছে 80, আর যে 1 রোল নাম্বার তার নাম্বার হচ্ছে 50। তাহলে নন রেফারেন্স টেস্টটা কিন্তু সঠিকভাবে কারো পারফরম্যান্সকে যাচাই করতে পারে না। তাই তো? যাচাই করতে পারছে কি? বাইরে থেকে মনে হচ্ছে যে ঠিক আছে, এ তো বেটার।
কিন্তু সঠিকভাবে যাচাই করতে পারে না। সঠিকভাবে যাচাই করার জন্য আমাদের ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে করা হয়। ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট এখানে কিন্তু তোমার গ্রুপের মধ্যে থেকে ভাগ হয়ে গেলে আমার এখানে সবাই খারাপ, সেখানে আমি ১০০ মধ্যে ৫০ পেয়ে গেছি, দিয়ে বললাম আমি বেস্ট, আমি টপার, ক্লাস টপার, এইটা বললে কিন্তু হবে না। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট হচ্ছে কম্পেয়ার পারফরম্যান্স এগেইনস্ট ডিফাইন্ড স্ট্যান্ডার্ড। আমি আগে থেকে তোমাকে একটা স্ট্যান্ডার্ড ডিফাইন করে দেব। যেরকম ধরো আমরা বলি না যে মিনিমাম তোমাকে 30% নাম্বার পেতে হবে, তাই তো? ধরো একটা স্টুডেন্ট একটা স্কুলে ১০০ জনের পরীক্ষা হলো, যে টপার হয়েছে সে ২৫ পেয়েছে। নন রেফারেন্স টেস্ট অনুযায়ী কি সে তো টপার, কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট অনুযায়ী কি সে পাস করতে পেরেছে? না। অর্থাৎ ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বলছে তোমাকে কিন্তু একটা মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অর্থাৎ অবশ্যই তোমাকে ৩০ এর উপরে পেতে হবে। ক্রাইটেরিয়ার নন রেফারেন্স টেস্ট মানে কি, গ্রুপের উপর বেস করে যে পাবে। ধরো ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষা, দেখবে আগে 25% কাট অফ আসতো, 14% কাট অফ আসতো, 17% কাট অফ আসতো, এইভাবে। তো এইটা হচ্ছে নন রেফারেন্স টেস্ট। কিন্তু নেটে যদি তুমি ধরো নেটে 30% পেলে বা 30% কম পেলে, আর সবাই কম পেয়েছে 30%, তাও তোমাকে কিন্তু পাস করাবে না। অর্থাৎ সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যে মিনিমাম তোমাকে এই নাম্বারটা পেতেই হবে, মিনিমাম 55% পেতেই হবে, তবে এলিজিবল হতে হবে। তো ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট কিন্তু গ্রুপের সঙ্গে কম্পেয়ার করে না তোমাকে, তোমার পারফরমেন্সের উপর কম্পেয়ার করে তোমাকে। যে আগে থেকে প্রি ডিটারমাইন্ড কিছু নির্ধারণ থাকে যে এতগুলো, ধরো ১০০টা কোশ্চেন দিয়েছিলাম, ১০০টা কোশ্চেনের মধ্যে পাস করতে গেলে মিনিমাম ৩০টা কোশ্চেন ঠিক করতে হবে। তো আমি একটা স্ট্যান্ডার্ড প্রি ডিফাইন মানে পূর্ব পরিকল্পিত একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিলাম। তাহলে এখানে যে লাস্ট হবে, যদি কেউ একজন ধরো এখানে এই গ্রুপে লাস্ট হয়েছে যে সে ৩১ পেয়েছে, আর এখানে যে টপার হয়েছে সে ২৫ পেয়েছে, তাহলে নন রেফারেন্স টেস্ট মানে এই জন্যই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টকে করা হয়। তো এবারে বলো তো নেটের পরীক্ষাটা নন রেফারেন্স টেস্টের মধ্যে পড়বে না ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের মধ্যে পড়বে? বেসিক্যালি নেটের পরীক্ষা হচ্ছে এনআরটি প্লাস সিআরটি। কারণ তুমি যদি ৩০% পেয়ে যাও, তোমার নন রেফারেন্স টেস্ট অনুযায়ী তুমি এইটা অ্যাচিভ করে দিলে, তাহলে কি পাস হয়ে যাবে? তাহলে কাট অফ আমাদের এত থাকে কেন? তো এখানে একটা প্রিডিফাইন্ড পারফরম্যান্স দেওয়া থাকে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, ক্রাইটেরিয়া দেওয়া থাকে, কিন্তু তারপরেও তোমার কিন্তু কাট অফ থাকে। এমন নয় তুমি ৩০% পেয়ে গেছো মানে তুমি পাস। এটা এনআরসি কাম মানে এনআরসি কাম সিআর, ঠিক আছে? দুটোই বিষয়গুলো কিন্তু থাকে। এগুলো আরো ক্লাসে আমরা ডিটেইলসে পড়বো বিষয়গুলো। আরো বেশ থাকে বা প্রশ্ন আলোচনা করতে গিয়ে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এরপরে আমরা প্রশ্ন আলোচনায় চলে যাব। তো তার আগে তোমাদের মানে কোর্সের ফিস-টিস নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তো এইজন্য আজকে একটু সময় নিয়ে নিচ্ছি এই বিষয়টা আলোচনা করার জন্য যে কোর্স ফিসটা কিরকম হবে। দেখো আমাদের যারা শুধু জেনারেল পেপারের জন্য মানে ধরো বাংলা বা এডুকেশন সাবজেক্ট নয়, তারা জেনারেল পেপারটা আমাদের এখানে ভালো লাগছে সেটা পড়তে চাও। তো সেক্ষেত্রে আমাদের কোর্স কিন্তু ১ বছরের জন্য, হ্যাঁ, ৳৪,৯৯৯ ছিল। সেইটা এখন ফার্স্ট 20 মানে যে প্রথম ২০ জন ভর্তি হবে তাদের জন্য ৳৪,৯৯৯ করা হয়েছে। তবে যারা শুধু সাবজেক্ট পেপার নেবে তাদের জন্য অফার দিয়ে ৳৯,৯৯৯ ছিল। এটা এখন প্রথম ২০ জনের জন্য ৳৯,৪৯৯ করা হয়েছে। এটা কিন্তু ১ বছরে। এবং সবচেয়ে বেস্ট যে কম্বিনেশন যেটা হচ্ছে সাবজেক্ট এবং জেনারেল পেপার একসঙ্গে যারা নিতে চাও, তাদের জন্য কিন্তু প্রথম ২০ জনের জন্য ৳১০,৪৯৯ হচ্ছে কোর্স ফিস। এবং এই প্রথম ২০ জনের জন্য এটা ২৫ তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এবং যারা সাবজেক্ট এবং জেনারেল পেপার একসঙ্গে নিতে চাও, এডুকেশন বা বাংলা সাবজেক্টের আছো, তাদের কিন্তু প্রথম ২০ জনের জন্য এখন ৳১০,৪৯৯। এটা হচ্ছে তোমার ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে। তো বেসিক্যালি এবারে তোমাদের কিছু জনের অসুবিধা থাকে যারা হচ্ছে তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, ঠিক আছে? তো ইনস্টলমেন্টে পেমেন্ট জেনারেল পেপারে আমাদের কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট হয় না। মানে যদি শুধু জেনারেল পেপার নাও, মানে শুধু জেনারেল পেপারের জন্য নিতে চাও,
তো তাদের জন্য কিন্তু জেনারেল পেপার যদি শুধু হয় ওয়ান টাইম পেমেন্ট করতে হয়, কারণ এখানে তোমাকে 10টা ইউনিটের অ্যাক্সেস একসঙ্গেই দিয়ে দেওয়া হয়। এবং যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, তাদের জন্য আমাদের কিন্তু 4 টে ইনস্টলমেন্টে দিতে পারবে। সেটা হচ্ছে সেক্ষেত্রে একটু কোর্স ফিসটা বেশি পড়বে। সেক্ষেত্রে ৫,০০০, ২,০০০, ২,৫০০, ২,৫০০, ২,৫০০ করে। এবং মানে শুধু জেনারেল পেপার এবং সাবজেক্ট এবং জেনারেল পেপার এই যদি দুটো নিতে চাও, সাবজেক্ট এবং জেনারেল পেপার মানে একসঙ্গে নিতে চাইলে কিন্তু ইনস্টলমেন্টের চার্জটা খুব কমই পড়বে, ৳১০,৪৯৯ টাকা। সেটা তোমরা এরকম 4 টে ইনস্টলমেন্টে দিতে পারবে। ঠিক আছে? তো এভাবে তোমরা এটা করবে এবং এখানে কোড দেওয়া আছে। এই নাম্বারে অবশ্যই ফোন করে নেবে ভর্তি হওয়ার আগে, বা অ্যাপে গিয়েও তোমরা করতে পারো। তবে এই নাম্বারে ফোন করে সেটা যোগাযোগ করাটাই বেশি বেটার হবে। ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, এখানে আমাদের একটা বিষয় থাকে, আমরা অনেকেই তোমাদের বলেছিলে যে কিভাবে মান্থলি সিস্টেমটা কেন করছি না, বা মান্থলি সিস্টেম হলে ভালো হয়। কিন্তু আমাদের পক্ষে ওই মান্থলি সিস্টেমে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ কি বলতো? মান্থলি সিস্টেমে যারা করে, তো তারা বেসিক্যালি কি করে হয় বলতো? যে ধরো আমি সিলেবাস কমপ্লিট করা তারা থাকে না। আমাদের ৬ মাসের মধ্যে সিলেবাস শেষ করা হয়। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের মাথায় রেখেই কাজটা করতে হয়। এবার ধরো আমি মান্থলি পড়াতে গেলে আমার কিন্তু ওই ৬ মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমরা চলতে পারি না। এরকম মানে যে হয় না। দেখবে তুমি ১.৫ বছর পড়ছো, দেখবে তাতেও ১০টা ইউনিট কমপ্লিট করা হয়নি। হ্যাঁ, এরকমভাবে চলে। তো বেসিক্যালি আমাদের মানে ওই ইনস্টলমেন্ট বা ওয়ান টাইম পেমেন্ট বা এরকম বিষয়গুলো এর জন্যই থাকে যে আমরা ৬ মাসের মধ্যে সমগ্র বিষয়টা পড়িয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আবার পরের ৬ মাসে আবার বিষয়টাকে করে নিই। আবার রিপিট করে নিই বিষয়টাকে। তো এভাবেই আমাদের বিষয়টা চলে। তো তোমরা ফোন করবে, অসুবিধা কিছু নেই। যার যেটা সমস্যা হবে বা কারোর যদি কোনো বিষয় বলার থাকে সেটা অবশ্যই বলবে, এবং শেষের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যাই হোক, অনেকক্ষণ ক্লাস করলে এবারে প্রশ্ন অ্যান্সার কিছু এনালাইসিস করা হোক, তাহলে বোঝা যাবে যে তোমরা কতটা শিখতে পেরেছো। আচ্ছা, প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা নিজেরাও পড়ো এবং অ্যান্সারগুলো মানে মানে এখানে টাইপ করে অ্যান্সারগুলো দেবে। ঠিক আছে? ১ম প্রশ্ন দেখো, এটা জেনারেল পেপারে এসেছিল, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। হোয়াট আর দ্য ভেরিয়াস সাইলেন্ট ফিচারস অফ ফরমেটিভ ইভ্যালুয়েশন? ফরমেটিভ ইভ্যালুয়েশন এর মূল বৈশিষ্ট্য কোনগুলো? এখানে ১ম এ দেখো, বলছে ইট প্রোভাইড ফিডব্যাক টু টিচার্স টু ইউজ টিচিং স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ লার্নার। ইটস হেল্প লার্নার টু অ্যাক্টিভলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এনগেজ ইন লার্নিং। কি হচ্ছে? ইটস হেল্প ইন এনহান্সিং লার্নিং এবিলিটিস অফ দ্য লার্নার। ডি বলছে ইটস কন্ট্রিবিউট টু ওভারঅল গ্রেডিং অ্যান্ড সার্টিফিকেশন অফ লার্নার। ই বলছে ইট ইজ এ সাম আপ হাউ মাচ স্টুডেন্ট লার্ন ওভার এ পিরিয়ড অফ টাইম। এই যে ৫ টা অপশন আছে, এই ৫ টার মধ্যে কোনগুলো ঠিক এখানে আমাকে খুঁজে বের করতে হবে। কোনগুলো ঠিক আছে? এখানে ৪ টে অপশন দেওয়া আছে। ৪ টে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে বলো? শ্রাবন্তী কর্মকার অ্যান্সার করেছো। আর সবাই অ্যান্সার গুলো এখান থেকেই দাও। তাহলে মানে অ্যান্সার গুলো ঠিক করলে আমি বুঝতে পারবো যে আমার মানে পড়ানোটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা, পৌলমী, অমিত, ঋতিকা, লিজা, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, একদম গৌতমী অ্যান্সার দিয়েছো, কৃষ্ণা, শম্পা, রুমা, থ্যাংক ইউ সবাইকে। ৩ অ্যান্সার বলছো সবাই। সুকান্ত, হ্যাঁ, সবাই কিন্তু বুঝে অ্যান্সারটা দেবে, হ্যাঁ? সবাই কমেন্টে কেউ অ্যান্সার দিচ্ছে বলে আমি বলে দিলাম এরকম করবে না। ঠিক আছে? তাতে তোমাদেরই লস হবে। তো বেসিক্যালি সঠিক অ্যান্সার ৩ ই হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ আমরা কি বলেছিলাম, ফরমেটিভ ইভ্যালুয়েশন কি করে? ফিডব্যাক দেয়। ফিডব্যাক যে শুধু স্টুডেন্টকে দেয় এমনটা কিন্তু নয়। ফিডব্যাক টিচারকেও দেয়। যে স্টুডেন্ট ভালো বুঝতে পারছে না, করছে না, তার মানে কিন্তু টিচারেরও কোনো জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে। স্টুডেন্টের লেভেলে এসে পড়াতে পারছে না। তো আমি যদি ধরো একটা পড়ালাম, তোমরা কিছুই বুঝতে পারলে না, কিছুই অ্যান্সার করতে পারছো না। তার মানে আমাকে বুঝতে হবে যে আমাকে পড়ানোটা আরো সহজভাবে পড়াতে হবে বিষয়টা। তো আমি কি করব? এই ফিডব্যাকটা আমি পেলাম এবং আমি কি করলাম, আমার যে টিচিং স্ট্র্যাটেজি আরো একটু ইজি করব, আরো সহজ করব। এটা কিন্তু ঠিক। এবং এটা হচ্ছে তোমাকে ফরমেটিভ ইভ্যালুয়েশনটা কন্টিনিউয়াসলি তোমাকে লার্নিং এর ক্ষেত্রে এনগেজ করে রাখে এবং অ্যাক্টিভ করে রাখে। আর তোমার এবিলিটিটাকে এনহান্স করে। আর এই দুটো হবে না কেন? সাম আপ হয় একটা নির্দিষ্ট পিরিয়ডের পর, ৬ মাস পর, ১ বছর পর পরীক্ষা নেওয়া হয়, এটা হচ্ছে তোমার সামেটিভ ইভ্যালুয়েশন। গ্রেডিং এবং সার্টিফিকেশন দেওয়া হয়, এটাও সামেটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ হবে না, এটাই সঠিক। এই ৩ টাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে, if Ram is not able to understand certain concept in particular subject and is continuously performing poorly in that subject, which evaluate test will have to conducted to know the cause of his difficulties? হ্যাঁ,
যদি কেউ বাংলা কারো যদি বুঝতে সমস্যা হয় ইংলিশ, সেটা আমাকে বলবে, আমি তাহলে করবো, বলে দেবো। সবাই 2 অ্যান্সার করছো। হ্যাঁ, লিজা, কৃতিকা, প্রিয়াঙ্কা, গৌরী, হ্যাঁ, সুইটি, মামুন, রেবন্তী 2 বলছো। অমিত, হ্যাঁ, একদম পৌলমী 2 বলছো। থ্যাংক ইউ সবাইকে। একদমই তাই। এটা হচ্ছে কি 2, মানে এটা ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন করে। হ্যাঁ, অমৃতা কিছু বলবে? হ্যাঁ, সুপ্রিয়া, তুলসী, তুসি, বাহ! সবাই খুব ভালো অ্যান্সার করেছো। হুম, এই তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হাত উঠে গেছিল তো ওইজন্য বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। হুইচ অ্যাসেসমেন্ট উইল given to learner during the course of instruction rather than after it is complete? কোন অ্যাসেসমেন্টে কোর্স চলাকালীন ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন সেখানে ইভালুয়েট করা হয় বা অ্যাসেস করা হয়? আচ্ছা, ঠিক আছে। হুম, এটার অ্যান্সার সবাই 2 বলছো। বাহ! সবাই অ্যান্সার করছো, ভালো লাগছে খুব। থ্যাংক ইউ সবাইকে। একদমই তাই। আমরা ডিউরিং ইনস্ট্রাকশন যেটা বললাম তোমাদের, আপনি এই মূল এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। দেখো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এটা কিন্তু এটার অ্যান্সার হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ ইভালুয়েশন হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো। এই প্রশ্নটা দেখো। শোনা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সবই? স্ক্রিন শেয়ার হয়েছে? করে দেখো। তো এইখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ অ্যাসেসমেন্ট শুড বি মোস্ট বেনিফিশিয়াল ফর অ্যাসেসিং স্টুডেন্ট এবিলিটি টু ডিবেট? কথা কেটে কেটে যাচ্ছে, তাই তো? এক সেকেন্ড দাঁড়াও, আর কয়েকটা প্রশ্ন আলোচনা করব। উফ! আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, একটু কম্প্রোমাইজ করে আজকের একটু ক্লাসটা করতে হবে। হ্যাঁ, এইরকম করে দেখো। হুম, এটার এইটা? আচ্ছা, 3 বলছো। প্রতীক ইভালুয়েশন। কোথায় গেল গো প্রশ্নটা? তো এইটা বেসিক্যালি ওটা হচ্ছে তোমার পারফরম্যান্স ইভালুয়েশন। দেখো এখানে বলছে স্টুডেন্ট এবিলিটি টু ডিবেট। তোমার এবিলিটি কতটা আছে, ডিবেট করার এবিলিটি কতটা আছে, মানে তর্ক বিতর্ক করার, মানে এই যে বিতর্ক প্রতিযোগিতা হয় না? সেই তো সেইটা হচ্ছে কিন্তু বলছি যে এখানে যে কোশ্চেনটা আছে না, আমার মানে মনে হচ্ছিল 3 আর 4 এর মধ্যে একটু কনফিউশন। স্যার কি ডাউট যখন ডিবেট কম্পিটিশন হবে তাহলে কিছু সময় পারফরম্যান্স অ্যাসেসমেন্টও দেখা যেতে পারে, আবার কিছু সময় যে আমার মধ্যে কোনো ইন্সপিরেশন এর ক্ষমতা আছে কিনা সেটাও তো কিছুটা ওখানে কি না, 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 হওয়া যেতে পারে। না। ইন্সপিরেশন তোমার ভেতরে থাকতে পারে। কিন্তু ডিবেট মানে ডিবেট করছো। তোমার ডিবেট করার মানে ধরো তুমি ভালো ডিবেট করতে পারো কিনা সেটা আমি কিভাবে অ্যাসেস করব? ও, মানে ওটা তারই হবে। হ্যাঁ, মানে তোমাকে এভাবে বুঝতে হবে যে তোমার আমার অনুপ্রেরণা ভেতরে আছে, ইন্সপিরেশন আছে, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি পারবো কিনা এটা নির্ভর করে যে আ মানে আমি যদি এই তোমার ডিবেট করার এবিলিটি কতটা আছে সেটা যদি আমি জানতে চাই, তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে, "আচ্ছা, তুমি আমার সঙ্গে এই বিষয়টা নিয়ে ডিবেট করো তো।" টেস্ট করতে হবে, মানে পারফরম্যান্স অ্যাসেসমেন্ট করতে হবে। ঠিক আছে? তবেই হবে। এই প্রশ্নটা দেখো, এইটা দেখো। এটা পারলে এবার আচ্ছা তোমরা একটু মাইক্রোফোনটা অন করে অ্যান্সার দেবে, বুঝলে? কারণ আমি ওইটাই করতে পারছি না, দেখতে পাচ্ছি না। খুব ইস্যু হচ্ছে। তো বলছে পরে একটু বলি। আচ্ছা, এটা ওটা বলে দেবো, বলে দিচ্ছি। ঠিক আছে? প্রশ্নগুলো করে নাও একটু, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো একটু করে নাও। তারপর আমি আসছি। তো পরের প্রশ্ন দেখো। এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে নন রেফারেন্সিং ইজ ইউজড টু
ইন্টারপ্রেট এ স্কোর অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আবার এখানে জয়েন করছে, এখন ছেড়ে দাও, বাই কম্পেয়ারিং ইটস উইথ দোজ অফ আদার্স ইন্ডিভিজুয়াল। 1 নম্বর স্টেটমেন্ট বলছে norm reference use interpreted scores of an individual by comparing it with those of other individual। আর 2 নম্বর বলছে সরি, criterion reference used to interpret person performance by comparing some specific behavioral domain। দুটোর অ্যান্সার কি হবে বলো? একটু করে বলবে, মাইক্রোফোনটা অন করে বলো। হ্যাঁ, এখানে তো উত্তর দেখে ফেলেছি। এখন আমার পারিবো না হয়েছিল। কারণ উত্তর দেখে উত্তর কিন্তু ভুলই আছে, উত্তর ভুল দেওয়া আছে। কারণ আমার কারেক্ট মনে হয়েছিল এই কারণে স্যার, কারণ এনআরটি যেটা এনআরসি সবসময় এই গ্রুপের বেসিসে কম্পেয়ার করি ইন্ডিভিজুয়াল, মানে আমি ফার্স্ট হচ্ছি সেকেন্ড হচ্ছি সেটা তো আমার এনআরটিতে। আর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তো আমার যে কোনো একটা স্পেশাল ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমার জাজমেন্ট, আর তেমন কোনো বিহেভিয়ার ডোমেনই দেখি। তো এক্ষেত্রে আমার কারেক্ট মনে হয়েছিল, কিন্তু না দুটোই কারেক্ট। কি কারেক্ট? দুটোই কারেক্ট, ওখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। দেখো সবসময় অ্যান্সার যেটা দেওয়া থাকবে তো সেটা নাও হতে পারে, দুটোই কারেক্ট। এখানে তো ভুল কোথায় আছে? তোমাকে তো এইটাই পড়ানো হলো, দুটোই কারেক্ট বেসিক্যালি। অ্যান্সারটা ওখানে ভুল, মানে কোনো রকম ভাবে মানে ভুল জায়গায় অ্যান্সারটা পড়ে গেছে, বুঝলে? ওটা হয়ে যায় তো ওই পিপিটি করার সময়, তো ওইটা হয়েছে। কিন্তু বেসিক্যালি এখানে দুটো স্টেটমেন্টই ঠিক, দুটো স্টেটমেন্ট ঠিক, হ্যাঁ, দুটো স্টেটমেন্টই কারেক্ট। অর্থাৎ এখানে 2 সঠিক অ্যান্সার নয়, এখানে একটাই সঠিক অ্যান্সার, বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, এটাই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য টাইপ অফ অ্যাসেসমেন্ট আর কন্ডাক্ট ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস? এরকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর আসে। এটা তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো, এটা তো একদমই তাই। ঠিক আছে? এই দেখো এরকম ভাবে আসে, কিন্তু তোমার ভাবলে যে শুধু ফর্মেটিভ হতো, তার সঙ্গে ডায়াগনস্টিক কিন্তু। তাহলে দেখো ডিউরিং টিচিং লার্নিং প্রসেস চলাকালীনই কিন্তু ফর্মেটিভ এবং ডায়াগনস্টিক ইভালুয়েশনটা হয়। ফর্মেটিভ ইভালুয়েশনটা কি করে? তোমাকে ফিডব্যাক দেয়, যেটা আমি বললাম। আর হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন কি দেয়? রেমিডিস প্রদান করে। পরের প্রশ্ন দেখো, এইরকম ম্যাচিং টাইপের প্রশ্ন আছে। প্লেসমেন্ট ইভালুয়েশন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, সাবমিটিভ অ্যাসেসমেন্ট, আর এখানে এক্সাম্পল কতগুলো দেওয়া আছে, একটু করে দেখো। অর্থাৎ প্লেসমেন্ট অ্যাসেসমেন্টে যাবে টেকিং এ প্রি কেস, যেটা বিফোর ক্লাস, ওটা প্লেসমেন্টে যাবে। যাবে আর কি 2 করতে বাকিগুলো মিলেই গেছে। 3 4 5। দেখো অ্যান্সার কি হবে? আচ্ছা বলো, ইউনিট টেস্টটা কি হবে? হবে। প্লেসমেন্ট ইভালুয়েশন কার সঙ্গে যাচ্ছে? ইলেকট্রো ফরম্যাট প্লেসমেন্ট। হ্যাঁ, এইটাই জানো, এটাই হচ্ছে, এই জায়গাটাই ছিল, এটার জন্য এই প্রশ্নটা রাখা হয়েছে। Yes, that's the one that কে কিভাবে হচ্ছে ক্রিটিক্যাল ইউনিট। হ্যাঁ, উত্তর হ্যাঁ, মানে বলেছো তোমরা, আমি উত্তর করলাম। প্লেসমেন্ট ইভালুয়েশন কি? টেকিং প্রি টেস্ট বিফোর দ্য ক্লাসের আগে, ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা প্রি টেস্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। ফর্মেটিভ ইভালুয়েশন কোনটা বলো তো? আস্কিং কোশ্চেন বিটুইন দ্য ক্লাস চলাকালীন তোমাকে আমি প্রশ্ন করছি, ফর্মেটিভ ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশন আইডেন্টিফাই ইস্যু উইথ পার্টিকুলার স্কিল। আর সাবমেটিভ ইভালুয়েশন হচ্ছে টেকিং এ ইউনিট টেস্ট এট দ্য এন্ড। যখন একটা ইউনিট পড়ানোর পর ইউনিট টেস্ট নেওয়া হচ্ছে, তখন সেটাকে সাবমেটিভ বলা হচ্ছে। এবার বলো, ইউনিট টেস্ট কি সাবমেটিভের মধ্যে যাবে? বা যাচ্ছে যদি কেন যাচ্ছে? আমার কি বিষয় হচ্ছে ইউনিট টেস্ট একটা লিখে হবে সবকিছু মোটামুটি করে একটা ডিগ্রি পাওয়া করতে পারে। এটা আছে একটা সার্টিফিকেশন। মানে টোটাল একটা ইউনিট টেস্ট করে আমার সেটা কতটা তাহলে ফরম্যাট
ইউনিট টেস্টের নাম্বার ফাইনাল পরীক্ষায় যুক্ত হয় না বলো তো? হয়। মানে বেসিক্যালি ইউনিট টেস্ট, একটা ইউনিটের শেষে যখন ইউনিট টেস্ট হচ্ছে সেই নাম্বারগুলো কিন্তু তোমার পরীক্ষার ফাইনাল রেজাল্টে যুক্ত হচ্ছে। ইউনিট টেস্ট যদি সরি করার জন্য তার স্ক্রিন অফ হয়ে গেছে। কথা ট্র্যাক করছিল একটু। আবার স্ক্রিন অফ হয়েছে? না তো মানে আচ্ছা, একটু লেফট করে তাহলে জয়েন করো তো, যে দেখতে পাচ্ছ না? আসলে হ্যাঁ, আমিও সরি, খুব দুঃখিত আজকের নেটওয়ার্ক এত ইস্যু হওয়ার জন্য। ঠিক আছে? যাই হোক। তো ইউনিট টেস্টের নাম্বার দেখবে তোমার মার্কশিটে যোগ হয়। একটা ইউনিট শেষ হওয়ার পর ১০ টা ইউনিট টেস্টের ধরো ১০ টার ৫০ নাম্বার করে, আবার ফাইনাল পরীক্ষা ৫০ নাম্বার দিয়ে ১০০ নাম্বারের একটা গড় করা হয়। এই যে দেখবে করা হয়। তো এইজন্য ইউনিট টেস্ট এট দ্য এন্ড থাকুক আর নরমালি থাকুক, ইউনিট টেস্ট কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন এর মধ্যে যুক্ত। কারণ এটা তোমার ডিগ্রির ক্ষেত্রে, সার্টিফিকেটের ক্ষেত্রে, মার্কশিটের ক্ষেত্রে যুক্ত হয়ে যাচ্ছে। তো এইটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা ডাউট থাকে যে ইউনিট টেস্ট তো স্বাভাবিকভাবে ফরমেটিভ মনে হতে পারে। কিন্তু ইউনিট টেস্টের নাম্বার যেহেতু আমাদের পরীক্ষায় যুক্ত হয়, এটা কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন এর মধ্যে যাবে। ঠিক আছে? এই প্রশ্নটা আসে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর হ্যাঁ, ইউনিট টেস্ট ছিলাম না একটু কেন বলছি ইউনিট টেস্ট দুটোর মধ্যেই তো যাওয়া উচিত না? ফর্মেটিভ না, না। ইউনিট টেস্টটা ফরমেটিভ এর মধ্যে যাবে না, সামেটিভ এর মধ্যে যাবে। কারণ ইউনিট টেস্টের নাম্বার এটা কিন্তু তোমার মার্কশিটে যুক্ত হয়। তোমার সার্টিফিকেটে যুক্ত থাকে। তোমাকে গ্রেড দেওয়া হয়। একটা ইউনিট এন্ড অফ দ্য একটা ইউনিট মানে সামেটিভ ইভ্যালুয়েশন মানে কি বলতো? কোনো কিছুর শেষে এন্ড অফ দ্য কোর্স, এন্ড অফ দ্য ইউনিট। আর বেসিক্যালি আরেকটা মানে দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে শেষে হবে, আর হচ্ছে ওই যে নাম্বার, ওই যে রেজাল্ট, তার উপর বেস করে তুমি তোমাকে ডিগ্রি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এটা মনে রাখবে যে ইউনিট টেস্টের নাম্বার কিন্তু সার্টিফিকেটে যোগ হয়। কিন্তু আমি তোমাকে ক্লাস টেস্ট নিলাম, ক্লাসে ৫০ নাম্বারের পরীক্ষা নিলাম, সেখানে তুমি ৫০ এ ৫০ পেয়েছো। সেই ক্লাস টেস্টের নাম্বার কি আমি তোমার সার্টিফিকেটে বা ডিগ্রিতে যোগ করি? যোগ করি না কিন্তু। সেটা তোমার যোগ হবে না। সেটা জাস্ট তোমাকে ফিডব্যাক দেওয়ার জন্য যে তুমি খুব ভালো পড়াশোনায়, খুব ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইটার জন্য। বেসিক্যালি ঠিক আছে? এইটা হচ্ছে ডিফারেন্স। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ইন্ডিকেট অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট মোড? এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট মোডকে ইন্ডিকেট করে? হ্যাঁ স্যার আমরা তো এই এ, বি, ই। একদমই তাই। মানে ফরমেটিভ গুলো পড়িনি আমি অপশন সি টা পড়ে আমি ইয়ে করলাম। আচ্ছা। কিন্তু পড়বে সবগুলো ই হ্যাঁ, অপশনগুলো পড়ে অ্যান্সার করবে। তো বেসিক্যালি তাহলে স্টুডেন্টকে এনকারেজ করে, মোটিভেট করে। কিন্তু এইটা হবে না, আমরা আগের প্রশ্নে জানলাম। টিচার অ্যাসেস এ কম্প্রিহেনশন অফ স্টুডেন্ট টুয়ার্ডস এন্ড অফ দ্য ইউনিট ট্রানজাকশন। একটা ইউনিট শেষ হয়েছে, তারপরে কম্প্রিহেনশনটাকে টেস্ট করছে, অ্যাসেস করছে। দেখো ইউনিটের শেষে, এই জন্য এটা হচ্ছে না। তাহলে আগের প্রশ্নে আমরা জানলাম যে ইউনিট টেস্টও কিন্তু সাবমেটিভ এর মধ্যে পড়ছে। মানে ইউনিটের শেষ, এন্ড অফ দ্য ইউনিট ট্রানজাকশন মানে ইউনিট টেস্ট বেসিক্যালি। ঠিক আছে? এটা থেকে বুঝতে পারলে যেটা সাবমেটিভ এর মধ্যে যাবে। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কি করে? জাজমেন্ট করে। জাজ করে। তোমার পারফরম্যান্সকে জাজমেন্ট করে। জাজমেন্টের উপর বেস করে তোমাকে ডিগ্রি দেয়, সার্টিফিকেট দেয়। বলে তুমি স্টার পেয়েছো, লেটার পেয়েছো, ফার্স্ট ডিভিশন পেয়েছো, সেকেন্ড ক্লাস পেয়েছো, যাই হোক বলে। আর বেসিক্যালি ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয় কেন? তোমাকে প্রমোট করার জন্য। টিচার প্রমোট টু হেল্প স্টুডেন্ট অ্যান্ড অ্যাভয়েড ইনকারেক্ট রেসপন্স। যাতে স্টুডেন্ট ভুল না করে, ভালো করতে পারে, তার জন্যই ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্টের মূল বৈশিষ্ট্য কোনটা? মানে মূল উদ্দেশ্য কোনটা? এখানে এতগুলো অপশন আছে, এর মধ্যে উদ্দেশ্য কোনটা বলো? অপশন 1 হুম, আর কেউ ভাবো। অপশন 2 স্যার। আরেকটু ভাবো। দেখো অপশনগুলো কোনোটাই ভুল নয়। কিন্তু তোমাকে বেস্ট মেইন অবজেক্টিভস খুঁজে বের করতে বলেছে। মেইন অবজেক্টিভস, হ্যাঁ?
সরি। মধ্যে কনফিউশন হচ্ছে এখন, কারণ অ্যাসেসমেন্ট মানে কালেক্ট ইনফরমেশন। তারপরে কালেক্ট ইনফরমেশন সিস্টেমেটিক্যালি টু জাজ স্টুডেন্ট ক্যারেক্টার। স্টুডেন্টকে জাজ করার জন্য। আমরা কি বলছিলাম? ইভালুয়েশন কি করে? জাজমেন্ট করে। জাজ তো ইন্টারেক্ট করলাম স্যার, ওখানে ছিল চাইল্ড সেন্টিগ্রেড, তো তাহলে এখানে কি স্টুডেন্টকে জাজ মানে দেখো, চাইল্ড সেন্ট্রিক মানে স্টুডেন্টকে জাজ করবে না এমনটা নয়। স্টুডেন্টকে জাজ করবে, কম্পেয়ার করবে না। আর হচ্ছে চাইল্ড সেন্ট্রিক মানে হচ্ছে শিক্ষার্থীর চাহিদা আগ্রহ মেনে পড়াবে। তোমার যদি মনে হয় যে এটা আমার পড়তে ভালো লাগছে না, তাহলে বলো ঠিক আছে এটা পড়িস না, অন্যটা পড়। হ্যাঁ, অন্য বিষয় পড়। তোমার মনে হচ্ছে তোমার ম্যাথ ভালো লাগছে না, তুমি ম্যাথ সাবজেক্টটা নিলে না, তুমি জিওগ্রাফি নিলে। এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। আর টিচার সেন্ট্রিক মানে কি? তোমার ম্যাথ ভালো লাগছে না, আমি বলছি আজ টিচার হিসেবে তোমাকে পড়তে হবে, তো তোমাকে পড়তেই হবে। পরের প্রশ্ন দেখো, এটাই সম্ভবত শেষ প্রশ্ন। বলছে at semester end, a teacher want to assess the learning outcome of his student. Which of the following test format is considered appropriate in this regard? এটা কি অ্যান্সার হবে? এটা তো সামেটিভ অ্যাসেসমেন্ট। একদমই। নাম্বার 4 সামেটিক অ্যাসেসমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। মানে তোমরা অনেকক্ষণ আছো, অনেকে মিলে ভালো খুব রেসপন্স করেছো। এইবারে যদি তোমাদের মানে ক্লাসটা কেমন লাগলো সেটা একটু বলো, আর কিছু সাজেশন থাকলে বা কিছু এ থাকলে সেটা বলো। স্যার মানে তো বল ইফেক্টিভ মানেটা হচ্ছে তোমার না, ওটা বলে যাচ্ছে জানো, স্প্যাটিক মানেটা একটা কি আমিও ভুলে গেলাম গো। না না, এসতে ঠিক নয়, স্প্যাটিক ইভালুয়েশন একটা টাইপ, ওটা থেকেও প্রশ্ন আছে। ওইটাও পড়াতে হবে। আচ্ছা, স্প্যাটিক মানে এটা আমি পরে ক্লাসে দেখে বলছি, ঠিক আছে? ওটা আমি পড়েছিলাম কিন্তু এখন মাথায় নেই ওটা। স্প্যাটিক থেকে প্রশ্ন আছে, স্প্যাটিক থেকে যে এটা থেকে প্রশ্ন আছে, এটাও পড়াতে হবে তোমাকে। ঠিক আছে, আমি পরে ক্লাসে এটা বলছি, বা আমি তোমাদের গ্রুপে বলে দেবো ওটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ বলো। অনেকজন স্যার বললাম একটা কোয়েশ্চেন ছিল, বললাম এই যে আপনি যে ইনস্টিটিউট গুলো করাচ্ছেন, এগুলোকে ওই যে এমসিকিউ গুলো যে ওখানে দেওয়া আছে, এগুলো কি ওখানে হ্যাঁ, হ্যাঁ, আমরা অ্যাপে অবশ্যই হবে, কেন হবে না? এগুলো আমরা অ্যাপ থেকেই নেওয়া, এবং জেনারেল পেপারে আমাদের কোনো এমসিকিউ, কোনো মক টেস্ট, মানে সব মক টেস্টই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, পিওয়াইকিউ প্রশ্ন। কারণ কারণ প্রতিটা সাবজেক্টে মানে প্রতিটা সেশনে প্রায় 63 বা 64টা সাবজেক্টের পরীক্ষা হয়, আর সবারই জেনারেল পেপার থাকে। তো মানে 60-65টা সেট হয়ে যায়। 60-65টা সেট প্রতি 6 মাস পর পর একটা মানে জয়েন করার পর আর মানে কোনো লাগে না। তারপরে সেট হয়, সেটের প্রতি বছর 50টা করে মানে প্রশ্ন থাকে। তো আমাদের মানে জেনারেল পেপারে যত প্রশ্ন সব হচ্ছে পিওয়াইকিউ, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর সাবজেক্টে কিছু মানে প্রিভিয়াস ইয়ার থাকে এবং এমসিকিউ থাকে। বুঝতে পেরেছো? তবেই অ্যাপে পাবো। এবং অ্যাপে মক টেস্ট করে দেওয়াও আছে, দেখে নেবে ওখান থেকে। মক টেস্টগুলো মানে ফ্রি যে আছে সেখানে নোটসটাও আছে, নোটসটাও দেখে নেবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে। পরের ক্লাসে দেখা হচ্ছে। আর পরের বাদবাকি ক্লাসগুলো সবাই পড়ো। ঠিক আছে? থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ স্যার। ১ সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও একদম। এই কালকে তোমাদের পরশুদিনের যে ক্লাসটা ছিল, টার্গেট শিটে তোমাদের পরশুদিনের কিছু ক্লাস ছিল, বুঝলে? মানে পরশুদিন তো দোল, কাল বাদে পরশু তো দোল। দোলের জন্য আমরা কিন্তু কালকে একটা ক্লাস করাবো। ঠিক আছে?
তো সেটা সাবজেক্টের হতে পারে, সাবজেক্ট জেনারেল পেপারের ইনফরমেশন এখন জানিয়ে দেওয়া হবে গ্রুপে। কিন্তু কাল একটু ক্লাস করার জন্য একটু সবাই প্রস্তুত থাকো। কারণ পরশুদিন ক্লাসটা করাবো না। দোল আছে তো সবাই তোমরা এনগেজ থাকবে এবং আমাদের টিচাররাও বিভিন্ন জায়গায় এনগেজ থাকবে। তো যাই হোক ওইটা হচ্ছে ওই ব্যাপারটা তোমাদের বলার ছিল। ভালো কথা মনে করালাম। তো ভুলেই গেছিলাম ওটা বলতে। আমাকে বলে দিতে বলেছিল। ঠিক আছে? আবার গ্রুপে বেঁধে দিয়ে দেওয়া হবে নোটিফিকেশন। কিন্তু তাও একটু করে দিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে।